আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম, রহমতুল্লাহ। শোনা যাচ্ছে। জি, থ্যাংক ওয়ালাইকুম ইউ। আসসালাম রহমতুল্লাহ, শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমরা শুরু করি। আজকে আমাদের হচ্ছে একটা কি বলবো, একটা শর্ট, একটা ফ্রি সেশন টাইপের। আমি প্রতি মাসেই করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। আমাদের হয়তো এটা একটা সেশন আছে, আগামী শুক্রবারে আরেকটা সেশন আছে। একটু বলে রাখছি, আপনারা যদি ইন্টারেস্টেড হন, যেটা আমরা একটা হিসেবে করছি, ওইটাও ফ্রি সেশনই করছি। তো এটা হলো বেসিক্যালি আপনার হেলথ লাইফস্টাইলের উপর। লাইফস্টাইলের উপর বলতে আপনার আমরা কিভাবে আমাদের তো মেজর প্রবলেম কি, এখন মেজর প্রবলেম হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। তা আমরা লাইফস্টাইল ডিজিজে আমরা কিভাবে ভালো থাকতে পারি, লাইফস্টাইল মডিফিকেশন, ফুড মডিফিকেশন, এগুলো নিয়ে। এবং এটা নিয়ে ক্লাস নিবেন আমাদের খুব পরিচিত আলমগীর ভাই। আপনারা অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না, আলমগীর আলম। উনি ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করছেন, উনি ন্যাচারাল লাইফস্টাইল নিয়ে কাজ করেন। তো উনি সেশনটা নিবেন আগামী শুক্রবারে। এটা 7:30 থেকে 8:30 সন্ধ্যায়। আর এরপরে শুক্রবারে আমার একটা লাইভ ক্লাস আছে ইনশাল্লাহ। লাইভ লাইভ বলতে ক্লাসরুম, ক্লাসরুম সেশন আছে। আজকে যেটা নিয়ে আলাপ করব, এইটার এলাবোরেট ভার্সনটা, যেটা প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সারসাইজ। যেটা আমি বারবার বলি, সফট স্কিল আমাদের দেশে চরম ভাবে অবহেলিত, এবং আমরা সবচেয়ে বেশি উদাসীন। এবং আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম সফট স্কিল, কিন্তু আমরা সমস্ত ইনভেস্টমেন্টটা করি শুধু হার্ড স্কিলে। কিন্তু সফট স্কিলটা অনেক কিছুই অনলাইনে সম্ভব না। এটা অ্যাবসার্ড, এটা আসলে সম্ভবই না। যে জিনিসটা সম্ভব না আপনি জোর করে করাতে পারবেন না। এবং ওটার জন্য কষ্ট করতে হবে। আমি যদি দেশ বিদেশে গিয়ে ঘুরে ঘুরে অফিস থেকে ছুটি নিয়ে করতে পারি, আপনারা পারবেন না। একদিন, 2 দিন, বা মাসে, 2 মাসে, 6 মাসে পারতে হবে ইনশাল্লাহ। নাহলে আপনি ডেভেলপ করতে পারবেন। যাই হোক, আজকে আমাদের প্রসেসটা হচ্ছে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা হচ্ছে পাওয়ার অফ কমিউনিকেশন। কিন্তু আমরা এখানে একটা ওয়ার্ড এনেছি, যেহেতু আমি এনএলপি লাইনেই কাজ করি মেইনলি, এবং আমরা এনএলপি ট্রেনিংটা শুরু করতে চাচ্ছি। এটা হচ্ছে এনএলপি নিয়ে। এনএলপি নিয়ে অনেকেরই অনেক ধরনের মিসকনসেপশন আছে। ইভেন আমার কাছে অনেকে ইয়ে পাঠায়, আপনার মেসেজ পাঠায়, ইসলাম ধর্মে বলা হয়েছে এটা এনএলপি ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক। তখন আমি ওনাদেরকে ফিরতি মেসেজে জানতে চাই, আপনি এনএলপি ট্রেনিংটা কবে করেছিলেন? বলেন আমি এনএলপি ট্রেনিং করিনি। বলে তাহলে আপনি কিভাবে জানেন? তো এটাও প্রবলেম। মানে আমরা চ্যাট জিপিটি বা গুগল সার্চ দিলে তো তাহলে আর লাগতো না কোনো কিছু, আর সবই বন্ধ করে দিত। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চ্যাট জিপিটি, গুগলে পড়ায় দিত সব। তো সুতরাং এই কনসেপশন গুলো, মিসকনসেপশন গুলো আমাদের দূর করার ইস্যু আছে। এনএলপিটা আসলে কি, ওটা আমি বুঝবো। এবং মেইন ইস্যু হচ্ছে কমিউনিকেশন। আমরা আলোচনা করবো কমিউনিকেশন। নর্মালি আমরা যেটা বুঝি, তার সাথে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল আমরা একটু আজকে ভাববো। যেটা আমরা হয়তো অনেকেই, অনেকে হয়তো জানি, অনেকে বুঝি, আবার অনেকে হয়তো কখনো ভাবি না। দ্য পাওয়ার অফ কমিউনিকেশন ইউজিং নিউরো ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রামিং। প্রথমে আমি একটা ছবি দেখাই। এই ছবিটা যদি দেখেন, এটা একটা আইসক্রিমের ছবি। আমি আইসক্রিম লাভার না, এই ছবিটা আমার মধ্যে কোনো ধরনের ক্রেভিং ক্রিয়েট করছে না। কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ আইসক্রিম লাভার থাকেন, ছবিটা আপনাদের অনেকের মধ্যে অনেক ক্রেভিং কিন্তু ক্রিয়েট করবে। এটা হয়তো এটাকে সম্ভবত ভ্যানিলা বলে, প্রবাবলি এই গোলাপিটাকে, এটাকে হয়তো স্ট্রবেরি বলে, এটা হয়তো চকলেট বলে, এটা হয়তো ভ্যানিলা চকলেট কিছু একটা বলে। মেন ইস্যু হচ্ছে এখানে 4 রকমের 4টা চকলেট, 4 রকমের 4টা আইসক্রিম আছে। কিছু আইসক্রিম লাভার আছেন যাদের কাছে আইসক্রিম হলেই হয়, মানে ওরা খুঁতখুঁতে না, দে নিড আইসক্রিম। এটা যে ফরম্যাটে হোক, যাই হোক, দে লাভ আইসক্রিম। আবার কিছু আইসক্রিম লাভার আছে, ওরা হচ্ছে খুঁতখুঁতে টাইপের। ওনারা শুধু আইসক্রিম হলে হবে না, আইসক্রিমের সাথে কোনটা কোন পরিমাণে আছে, কি আছে, অনেক কিছু নিয়ে গেছে। ওনারা হয়তো স্পেসিফিক ভ্যানিলার সাথে একটা ওই সিরাপটা দিয়ে ওনারা ওরকম খায়, অনেক ধরনের কাজকর্ম করে ওনারা। মানে দেয়ার হ্যাভ লটস অফ প্ল্যান স্ক্রিমের পেছনে। এখন এই ছবিটা যখন দেখালাম এখানে, যদি আমাদের ক্লাসরুম হতো, আমি জিজ্ঞেস করতাম আপনাদের কার কোনটা পছন্দ বা কোনটা ভালো। কার কোনটা পছন্দ বলবো না, আমি বলবো কোনটা ভালো। তখন হয়তো এক ভাই বললেন, এখানে শামীম ভাই আছে ধরেন, শামীম ভাই বললেন না, এখানে হচ্ছে চকলেট হচ্ছে বেস্ট আইসক্রিম, আইসক্রিম হলে চকলেটই হয়। আরেক ভাই হয়তো বললেন না ভাই, চকলেট মানে ভ্যানিলা আইসক্রিম, চকলেট মজা না, চকলেট পচা, এগুলো বাচ্চারা খায়, ভ্যানিলা আমাদের আইসক্রিম ওরকম হয়। এখন এই ধরনের কথাগুলো যখন আসছে, তখন ওইখান থেকে এটা কিন্তু একটা আইসক্রিম দিয়ে বুঝাচ্ছি, কিন্তু একই কথা কিন্তু আমি যদি একটু এক্সট্রিমে যাই, এক্সট্রিমে গিয়ে ধরেন বললাম কি এখানে, আমি একটু অন্যভাবে নিয়ে না, আমি জাস্ট বুঝার জন্য, এই 4টাই হচ্ছে ধর্ম। উনি বলছে আমি হানাফি, উনি বলছে আমি শাফি, উনি বলছে হামলি, উনি বলছে শিয়া, উনি বলছে সুন্নি, এই ধরনের করলেন। ও বললো আমারটা কারেক্ট, ও বললো আমারটা কারেক্ট। এবং দুইজন এক্সট্রিম রিজিট, যে যার পয়েন্টে।
তারপরের ঘটনা কি, তারপর ঘটনা হচ্ছে মারামারি, খুনাখুনি, ফাটাফাটি চলছে। তাহলে এখানে মেজর সমস্যাটা, তাহলে এখানে সমস্যাটা কি? এই যে এখানে আইসক্রিম, আমরা একটু সফটেই থাকি, অত হার্ডে না গিয়ে, কারণ একই ঘটনা ওইখানেও ঘটে। এটার যে এক্সপ্লেনেশন, আপনি যে অন্যান্য ধর্মীয় ইস্যু বলেন, রাজনৈতিক ইস্যু বলেন, যে ইস্যু বলেন, এক্সপ্লেনেশন সেম। কারণ দিজ আর অল দ্য কমিউনিকেশন, দ্যাটস অল, আর কিছু না, কমিউনিকেশন। তাহলে এই যে আইসক্রিমের ঘটনাটা আসলে কি হয়? আইসক্রিমের যে ঘটনাটা হয়, কোন আইসক্রিমটা সেরা যখন আমরা জিজ্ঞেস করব, প্রথমে আমাদের বিলিভ করতে হবে এটা আমার নিজের মতামত, মাই ওন ওপিনিয়ন। এটা আমার ওপিনিয়ন। এটার সাথে সঠিক ভুল যেটাই বলি, রাইট রং যেটাই বলি, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন এবং আমার ব্যক্তিগত অনুভূতির সাথে সম্পর্ক। এটা আমার পার্সোনাল, আবার বলছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কেউ যদি বলে ভ্যানিলা আইসক্রিম মজা, এটা ওনার পার্সোনাল ওপিনিয়ন, হি ইজ কারেক্ট। কেউ যদি বলে স্ট্রবেরি মজা, এটা উনার পার্সোনাল ওপিনিয়ন, উনিও কারেক্ট। কেউ যদি বলে চকলেট আইসক্রিম মজা, আপনাকে বলতে হবে ওইটাও উনার কারেক্ট। উনি কারেক্ট না হলে আইসক্রিম দোকানরা এত ফ্লেভারের আইসক্রিম আনতো না। কিন্তু আমাদের সমস্যাটা হয় নর্মালি, আমরা যে এই যে বলছি এটা আইসক্রিম, এটা ভালো বা খারাপ, এই ইনফরমেশনটা বা আমি যে ওপিনিয়নটা দিচ্ছি, আমার পার্সোনাল ওপিনিয়ন হয়, এটা কোথা থেকে আসছে, ফ্রম হোয়ার? এটা আসছে বেসিক্যালি আমাদের কিছু আনকনসিয়াস মাইন্ড থেকে। আমাদের মাইন্ডের দুটো পার্ট আছে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। আপ টু ফ্রম বর্ন টু ক্লাস 7, মানে ক্লাস 7 না, 7 ইয়ার্স ওল্ড, বেসিক্যালি ওই বয়স পর্যন্ত একটা শিশু পুরোপুরি আনকনসিয়াস মাইন্ডে থাকে। ওর কোনো কনসিয়াস মাইন্ড থাকে না, ও লজিক বুঝে না, ওর কোনো লজিক নেই ওই বয়সে। তখন সে কিভাবে শিখে? সে লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স আনকনসিয়াস মাইন্ডে। এবং ওই জন্য ওই সময়কার এন্টায়ার পড়াশোনাটার নাম হচ্ছে প্লে বেসড লার্নিং। প্লে বেসড লার্নিং, ওদেরকে আপনি লজিক্যালি কখনোই শেখাতে পারবেন না ওই বয়সের শিশু। সেম আমাদের এন্ডে যখন আসছে, আমরা আমরা তো বড় হচ্ছে, আমাদেরই একটা বয়স যখন হয়েছে, আমাদের এখানে ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সে আমাদের একটা লজিক্যাল ব্রেন ক্রিয়েট হয়েছে। লজিক্যাল ব্রেন ক্রিয়েট হওয়ার পর ওইখান থেকে আমরা কিছু লজিক্যালি চিন্তা করি, কিছু জিনিস আমরা লজিক্যালি চিন্তা করি, যুক্তিসঙ্গত। আর কিছু জিনিস আমাদের কিন্তু ওই আনকনসিয়াস মাইন্ডে আছে, এবং আনকনসিয়াস মাইন্ড থেকে যখন প্রয়োজন হয় এখানে আসে। এখন আনকনসিয়াস মাইন্ড যখন আমার ডিসিশন নিচ্ছে এই আইসক্রিম ভালো এটা খারাপ, এটা কিভাবে হতে পারে, এটার পেছনে আবার দুটো ফ্যাক্টর কাজ করে। একটাকে বলছে এক্সটার্নাল ফ্যাক্টর, আর একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর কি? এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, আমি 6-এ পড়ি, 4-এ পড়ি, 5-এ পড়ি, আমার ফ্রেন্ড বললো দোস্ত এই আইসক্রিমটা খুব ভালো, চকবারটার মতো আইসক্রিমে হয় না। আমি ওর সাথে খেলাম, খুব ভালো লাগে না আমার, ধরেন। কিন্তু তারপরেও পরের দিন বললো দোস্ত এটা খুব ভালো, চকবারের মতো আইসক্রিম হয় না, আমি হয়তো খেলাম। এভাবে একসময় আমার মাথায় ব্যাক এন্ডে ঢুকে গেল কি, চকবারটা খুব ভালো, চকবারের মতো আইসক্রিম হয় না। অ্যাডভার্টাইজমেন্ট, যখন দোকানে হিউজ একটা ম্যাসিভ লেগের অ্যাডভার্টাইজমেন্ট করে, এবং দোকানে যখন কোনো কিছু অ্যাভেলেবল থাকে, আপনি দোকানে গেলেন, ওরা দোকানদাররা ওরা কিন্তু সব ব্যাক এন্ডে নিউরো মার্কেটিং বর্তমানে। প্রত্যেকটা টোন, মিউজিক, কালার, আপনি কালার দেখে বুঝবেন এটা বাংলা লিঙ্ক, কালার দেখে বুঝবেন এটা জিপি, কিন্তু কোনো জিপির নামও নাই, লোগো নাই, কিছু নেই। হয়তো একটা হেডিং লিখেছে এমন ভাবে, একটা ব্লু ফন্টে নিচের একটা লেখা ছিল, ওই লেখার যে ফন্টের ডিজাইন, কালার, সবই কিন্তু জিপি। বাংলা লিঙ্ক সেম, ও একটা কালার ইউজ করছে, প্রত্যেকটা প্রোডাক্ট ওরা ওইভাবে করছে, ওদের দে হ্যাভ দেয়ার ওন একটা টোন, একটা মিউজিক থাকে। দিস কল্ড দ্য নিউরো মার্কেটিং। এখন ওগুলো কিন্তু আমাদের ব্যাক এন্ডে প্রভাব ফেলে। সেকেন্ড ওয়ান হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টর কখন? ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা একদম ইয়াং চেপ, একদম ছোট মানুষ। তখন কি হয়, আমার বাবা হয়তো আইসক্রিম পছন্দ করতেন। আমার বাবার পছন্দ হচ্ছে ভ্যানিলা। কথার কথা, আমার বাবা প্রতিদিন ওই বক্সের মাসের বাজার করার সময় 2 বক্স আইসক্রিম কিনে রাখতো। রাতের বেলা প্রতিদিন 1 চামচ উনি নিত, 1 চামচ আমাকে দিত। আমি এখানে প্রতিদিন আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেতে তো আব্বা বলতো ভ্যানিলার মতো আইসক্রিম হয় না। ব্যাক এন্ড আমার মাথায় ঠিকই ঢুকে গেল, এটা আমার ভ্যানিলার মতো আইসক্রিম হয় না। একই সাথে এটা আমার কি, এটা আমার মেমোরি। এটা আমার মেমোরি, এবং এটার সাথে আমার নিজের যে টেস্ট, আমার যে প্রেফারেন্স, এবং এই সব কিছু মিলে হচ্ছে আমার সিদ্ধান্ত, আমার যে ডিসিশন মেকিং, এই জিনিসগুলো আসে। তাহলে আমার ডিসিশন মেকিং মেইনলি আসে আনকনসিয়াস মাইন্ড থেকে। এবং আনকনসিয়াস মাইন্ডের সাথে কি হচ্ছে, এটার জন্য কিছু এক্সটার্নাল ফ্যাক্টর, ইন্টারনাল ফ্যাক্টর, দুইটা জড়িত। এবং এটার উপর বেস করে একটা খুব ফেমাস কোটেশন আছে। এই ফেমাস কোটেশন হচ্ছে হেনরি ডেভিড থোরো, উনি একটা কোটেশন দিয়েছিলেন। হি ইজ এ ভেরি ফেমাস ইউএস এর আপনার উনি একজন রাইটার। উনি হচ্ছেন, উনার লেখা টেখা ছিল মেইনলি, উনি স্ট্রেস লাইফ পছন্দ করবে না, মানুষজন মিলেমিশে থাকবে,
উনার লেখা হাইলি প্রভাবিত, মানে খুব বেশি হয়েছিলেন, ইনফ্লুয়েন্সড হয়েছিলেন মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং। এই দুজনকে যদি জিজ্ঞেস করে ওনার মানে ওদের সবচেয়ে পছন্দের কোন দুইটা লোক, তখন ওরা বলবে আহ, মার্টিন লুথার কিং এবং ইয়ে মহাত্মা গান্ধী। এখন উনার একটা খুব ফেমাস কোটেশন হচ্ছে, ইট ইজ নট হোয়াট ইউ লুক অ্যাট দ্যাট ম্যাটার্স, ইটস হোয়াট ইউ সি। এখানে একটা বড় কোশ্চেন আছে, ইটস হোয়াট ইউ সি। আমরা আসলে যখন কোনো কিছু দেখি, আমরা ওইটার উপর বেস করে আমরা একটা ডিসিশন নিচ্ছি বা কিছু একটা করছি। হোয়াট ইউ সি, ইটস নট হোয়াট ইউ লুক। আমরা কোনো কিছুর দিকে শুধু তাকাচ্ছি না, তাকানোর পর আমরা ওখানে কিছু একটা দেখছি। এই দেখাটা কিসের উপর বেস করে হচ্ছে? এই দেখাটা বেস করে হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর থাকে। এটা এই প্রিভিয়াস ইন্টারনাল বা এক্সটার্নাল ফ্যাক্টর আমাদের যে আনকনসিয়াস মাইন্ডে কিছু মেমোরি ক্রিয়েট করছে, ওটার উপর বেস করে আমরা যখন কোনো কিছু একটা দেখি, তখন আমরা ওটার উপর একটা ডিসিশন নিই। আমার দেখা সবসময় কারেক্ট নাও হতে পারে, কিন্তু আমরা ওটা মানি না। আমরা ওটা মানি না। আমরা ওই যে বললাম না, খুনাখুনি হলে করে ফেলো, কেন আই এম কারেক্ট। আই এম কারেক্ট কেন? ইটস এ হাইলি জাজমেন্টাল, রাইট অর রং, দিস ইজ দ্য জাজমেন্ট। জাজমেন্টাল ডিসিশনে আমরা যখন যাই, কমিউনিকেশন প্রবলেমটা হয়। তাহলে হোয়াট ইউ সি মিনিংটা কি? হোয়াট ইউ সি মিনিংটা হচ্ছে, ওনার কোটেশনই দেখেন, যখন আপনারা গুগলে সার্চ দিবেন, আমি গুগল থেকে এনেছি সার্চ দিয়ে আপনার দেখানোর জন্য। ইটস নট হোয়াট ইউ লুক এট দ্যাট ম্যাটার্স, ইটস হোয়াট ইউ সি। আপনারা একটু যদি এখানে ঠান্ডা মাথায় দেখেন, আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন? এটা একটা লেক। লেকের এখানে একটা পাহাড় আছে, এবং এখানে একটা সুন্দর একটা দূরে আর একটা ছোট একটা দ্বীপের মতো আছে, দ্বীপে দুটো গাছ আছে, ট্রি আছে, তাই না? তাহলে এখানে আমরা নর্মালি এটা দেখছি। আবার আরেকটা গ্রুপ অফ পিপল দেখার সাথে সাথে ফার্স্টে কি দেখবে? উনারাদের কাছে এটা মনে হবে ইটস লুকস লাইক এ ভায়োলিন, তাই না? এটা একদম ভায়োলিনের মতো। এটা হচ্ছে ভায়োলিনের ওই মাথাটা, এটা ভায়োলিন যেটা কাঁধে দিচ্ছে, এটা এটা হচ্ছে পুরোপুরি একটা ভায়োলিনের মতো। তাহলে একই জিনিস আপনি এটা ভায়োলিন হিসেবে দেখতে পারেন, আবার এটাকে ওই হিসেবে, এগুলো ক্রিয়েটেড অবশ্যই আই নো, কিন্তু আমি বলছি মানে ওরা এগুলো দেখায় কেন? বোঝার জন্য। আপনি যদি এই ছবিটা দেখেন, এটা হচ্ছে কার্টুন টাইপের। অনেকে বলবে একটা ছোট মেয়ের, এটা কার্টুন মেয়ের ছবি। আবার যেহেতু এখানে একটু ডান্ডাটা এমন ভাবে দিয়েছে লম্বা করে, তখন অনেকে বলবে কি এটা একটা গিটারের ছবি। তারপর আমরা যদি এই ছবিটা দেখি, গ্রুপ অফ পিপল, ওরা বলবে এটা একটা অ্যাপল, অ্যাপলটা খেয়ে ফেলছে বা কিছু একটা। গ্রুপ অফ পিপল বলবে না, এটা এটা অ্যাপল না, এখানে একটা ছেলে বা একটা মেয়ে চেহারা আছে। এই যে এখানে উনি উনি যদি একটা গার্ল হয়, উনি হচ্ছে একটা বয়েস, ওকে। আবার অনেকে তো দুটাই সাথে সাথে দেখছে। তারপর আপনার এই ছবিটা যদি দেখে, গ্রুপ অফ পিপল বলবে ইটস এ বিউটিফুল ট্রি, এটা হচ্ছে একটা বানিয়ান ট্রি, এখানে কিছু আপনার পাখি টাকি উঠছে। আবার একটা গ্রুপ অফ পিপল বলবেন না, এখানে দেখেন একটা শিম্পাঞ্জি আছে, দের ইজ এ শিম্পাঞ্জি। শুধু তাই না, এই পাশে একটা টাইগার আছে। এই শিম্পাঞ্জি টাইগার এই দুটো মিলে হচ্ছে এই ট্রিটা হচ্ছে। এখন এই জিনিসটা হচ্ছে আমরা দেখছি। আমরা কি বললাম, কোটেশনটা কি? ইটস নট হোয়াট ইউ লুক অ্যাট দ্যাট ম্যাটার্স, ইটস হোয়াট ইউ সি। আমরা এটার দিকে তাকানোটা সমস্যা না, জিনিসটা হচ্ছে আমরা ওটা তাকানোর পর কি দেখছি, এটাই হচ্ছে সমস্যা, বা এটাই হচ্ছে রিয়েলিটি। এই তাকানোর পর দেখার যে সিস্টেমটা, এটা এটার একটা সুন্দর, এটা একদম সাইকোলজিক্যাল। এটার সাথে অনেকে বলে এনএলপি সাইকোলজিক্যাল, কি কি সব বলে, মানে এনএলপি নন সাইকোল, ওইসব কোনো ইস্যু না। এটা একদম 100% সাইকোলজিক্যাল একটা থিওরি। আমি এখন যেটা বলছি, এটা হচ্ছে মাল্টি স্টোর মেমোরি মডেল। এটা হচ্ছে অ্যাটকিনসন এন্ড শিফরিন 1968-এ উনারা এই ইয়েটা দেয়, এই থিওরিটা দেয়। উনাদের থিওরিটা হচ্ছে, যখন কোনো একটা এনভায়রনমেন্ট ইনপুট হয়, এনভায়রনমেন্ট ইনপুট নিয়ে আমরা পরের স্লাইডে আলাপ করছি, আগে জিনিসটা বুঝি। একটা এনভায়রনমেন্ট ইনপুট হওয়ার পর একটা সেন্সরি মেমোরি হয়, সেন্সরি মেমোরি আমরা একটু পর আলাপ করছি। এবং এই সেন্সরি মেমোরিটা হওয়ার পর ইট সামটাইমস, মোস্ট অফ দ্য কেসেস উই ফরগেট ইট, আমরা এটা নিয়ে আমাদের কোনো কিছু মনে থাকে না। কিন্তু আমরা যদি এটাকে অ্যাটেনশন দিই, তখন কি হচ্ছে, এটা আমাদের একটা শর্ট টার্ম মেমোরি ক্রিয়েট করে। শর্ট টার্ম মেমোরি কতক্ষণ থাকে? 20 থেকে 25 সেকেন্ড। আমি যদি এখন 20 থেকে 25 মিনিট, আমি যদি এখন আপনাদেরকে আমার ফোন নাম্বারটা বলি, বলার সাথে সাথে আপনারা মুখে মুখে 2 4 বার 5 বার বলবেন, হ্যাঁ মনে আছে মনে আছে মনে আছে, ক্লাসটা শেষ হলো, একটু পরে দেখবেন ভুলে গেছে, জাস্ট ফরগেট ইট। কারণ আমি বলার সাথে সাথে এটা শর্ট টার্ম মেমোরিতে থাকবে, শর্ট টার্ম মেমোরি থেকে এটা একটা সময় হারায় যায়, কারণ এটা ন্যাচারালি ফরগটেন। কিন্তু অনেক সময় যখন আমি শর্ট টার্ম মেমোরির সাথে ওটাকে আমি যদি এবার কনসলিডেট করি, কি করা যায়? আমি শর্ট টার্ম মেমোরিতে আসলো, আমি একটা ডায়েরি নিলাম, একটা পেন নিলাম,
আমি আমার নামটা লিখে ফোন নাম্বারটা লিখলেন, মানে আপনি একটা ডায়েরি পেন নিলেন, আমার ফোন নাম্বারটা লিখলেন, লেখার পর আমার নামের পাশে লিখে রাখলেন উনি ট্রেনিং এ করেছিলেন এই সেশনে, মনে থাকার জন্য এটাও করলেন। তাহলে আপনি এটাকে কি করছেন, আপনি এটাকে মনে রাখার চেষ্টা করছেন, আপনি এটাকে কনসোলিডেট করছেন। যখন কনসোলিডেট করছেন, ইট বিকাম ইউর লং টার্ম মেমোরি। এবং লং টার্ম মেমোরি কিন্তু যদি চর্চা না থাকে, ইউ ফরগট, আপনি আবার ভুলে যাবেন। আপনি মনে টনে আছে, সবকিছু আছে, সপ্তাহ 10 দিন আছে, তারপর ভুলে যাবেন। মানে আমি অনেককে দেখেছি ওনাদের লাইফে প্রথম যে গাড়িটা কিনেছিল, গাড়ির ব্যাপারে দেয়ার, মানে গাড়ি তো যে কারোর একটা প্যাশন, তাই না? বেশিরভাগ লোকের একটা গাড়ি কিনছে, এটার সাথে স্মৃতি অনেক কিছু আছে। কিন্তু ওনারা তো একটা সময় পর, 5 বছর 10 বছর পরে গাড়িটা সেল করে আরেকটা কিনলো। বা যাদের ধরেন একটু লং টার্ম মেমোরি হয়ে গেছে, মানে ধরেন 30 35 বছর ধরে গাড়ি চালায়, 3 4টা গাড়ি চেঞ্জ হয়ে গেছে, এরকম যখন হয়, উনাদেরকে যখন প্রথম গাড়ির নাম্বার জিজ্ঞেস করা হয়, দেখবেন ওরা ভুলে গেছে, হ্যাঁ গাড়ির নাম্বারটা কি ছিল, মনে নেই। আমাদের এখানে অনেকেরই যদি বলা হয় ক্লাস 6 7 8-এ আপনাদের রোল নাম্বার কত ছিল, মনে নেই। এসএসসি রোল নাম্বার কত ছিল, মনে নেই। বাট দিস বিকাম ভেরি ইম্পর্টেন্ট, তাই না? একসময় কিন্তু মুখস্থ ছিল এবং লং টার্ম মেমোরিতে ছিল, বাট সামহাউ উই ফরগট ইট। কিন্তু এখানে আরেকটা আছে, শর্ট টার্ম মেমোরিকে যদি আমরা আবার রিহার্সাল করি, আমি বারবার মুখে মুখে বলছি আমার ফোন নাম্বার তো ফোন নাম্বার তো ফোন নাম্বার, আমি কি করছি, রিহার্সাল করাচ্ছি। যখন আমরা রিহার্সাল করছি, তখন এটা কনসলিডেট হয়ে এটা লং টার্ম মেমোরি ক্রিয়েট করছে। লং টার্ম মেমোরি থেকে আমরা আবার কি করতে পারি, উই ক্যান রিট্রিভ সামটাইমস। লং টার্ম মেমোরিতে যদি এটা পার্মানেন্ট কোনোখানে একদম ফরগটেন লেভেলে না যায়, আমরা কিন্তু আবার মনে করতে পারি। আমরা যে ছোটবেলায় সরে সরে শিখেছি, ক খ গ ঘ শিখেছি, 1 2 3 4 শিখেছি, আমরা কি ভুলেছি কেউ? আমরা কেউ ভুলিনি। আমাদের কারো মন, কেউই ভুলিনি। হয়তো সিরিয়ালি বলতে গেলে অনেকের একটু ওলট পালট হবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। এটা ইম্পর্টেন্ট কিছু না, যে শেখার জন্য একটা সিরিয়াল ধরে শিখলে মিসিং না হওয়ার জন্য শেখা হয়। আপনি এখন শিখে ফেলেছেন, ব্যাক এন্ডে মেমোরির কোনো একটা জায়গায় আছে, লং টার্ম মেমোরিতে, ইউ উইল নট ফরগেট, আপনি এটা ভুলবেন না। এইটাকে বলা হয় মাল্টি স্টোর মেমোরি মডেল। এই মাল্টি স্টোর মেমোরি মডেলের আজকে আমাদের মেইন ইস্যু হচ্ছে এই দুইটা পার্ট, একটা হচ্ছে এনভায়রনমেন্ট ইনপুট, আর একটা হচ্ছে সেন্সরি মেমোরি। হোয়াট ইজ এনভায়রনমেন্ট ইনপুট, হোয়াট ইজ সেন্সরি মেমোরি, এটা হচ্ছে এখন আমাদের সেকেন্ড পার্ট। এনভায়রনমেন্ট ইনপুট হচ্ছে আমরা যখন এই জায়গায় দাঁড়ালাম, আমরা এখন সবাই মিলে একটা এক্সকারশনে গেলাম, বান্দরবনে গেলাম। ধরেন এটা বান্দরবন, যদি এটা বান্দরবন না, আমাদের দেশে তো কোনো কিছু পরিষ্কার রাখি না আমরা, কিন্তু ধরেন এটা বান্দরবন। বান্দরবনে আমরা এখানে নদীর পাড়ে বা ঝর্ণার পাশে দাঁড়ালাম, এখানে সুন্দর একটা ঠান্ডা বাতাস হচ্ছে। আমরা ধরেন গরমকাল, উই ফিল গুড, হালকা রোদও আছে, ছায়াও আছে, দেখতেও ভালো লাগছে, পাখি কিচমিচ করছে, এখানে পাখি উড়ে উড়ে করছে, অনেক কিছু করছে। তাহলে দিস ইজ দ্য এনভায়রনমেন্ট, আমরা দেখতে পাচ্ছি, উই ক্যান সি, আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা ধরেন এখানে এই মুহূর্তে 68 জন আছে, আমরা 68 জনে গেলাম এট এ টাইম গ্রুপে। 68 জন আসার পরে ধরেন ব্যাক করে আমরা রুমে আসলাম সবাই মিলে, আমরা আবার গল্প করছি। একজন বললো কি, ভাই দেখেছিলে সামনে ওই গাছটার উপরে না একটা পাখি ছিল, কি সুন্দর, তাকায় থাকার মতো। আমি পুরো পাখিটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আপনি বললেন পাখি ছিল, আমি তো এখানে কোনো পাখি দেখি নেই, কোথায় পাখি দেখলে তুমি? আবার আরেকজন বললো, ভাই ওই পাশে, এখানের ওই পাশে ভেতরে কি সুন্দর একটা হরিণ ছিল, মানে হরিণ না, ধরেন কিছু একটা ছিল। কেউ বললো কি, ভাই এখানে অনেকগুলো একটা 5 6টা পাখি উড়ে গিয়েছিল, খুব সুন্দর টিয়া পাখি, এখানে টিয়া পাখি ছাড়া কোনো পাখি নাই। আপনি একটা পর্যায়ে মনে হবে আপনি ছিলেন না, বাট ইউ আর দেয়ার, আপনি ছিলেন। আপনি, আপনার যে ইন্টারেস্ট, আপনার যে ফোকাস, আপনার যেদিকে ইন্টেনশন, আপনি কিন্তু ওইটা দেখেছেন। আপনি যেটা দেখেছেন অনেকে ওটা দেখে নাই, অনেকে যেটা দেখেছে আপনি ওটা দেখেন নাই। একই জিনিস ঘটে রাস্তায়। আপনারা ধরেন রিক্সায় বসলেন দুইজন, হাজব্যান্ড ওয়াইফ বা ছেলে, যে কোনো ছেলে মেয়ে, মা ছেলে, যেভাবে হোক যাচ্ছেন, দেখবেন ছেলে কিছু জিনিস দেখছে আপনি দেখছেন না, আপনি কিছু জিনিস দেখছেন ছেলে দেখছেন না। কারণ ও দেখছে ওর ইন্টারেস্টে, আপনি দেখছেন আপনার ইন্টারেস্টে। আমাদের এখানে কতগুলো জিনিস আসলে এট এ টাইম আছে, খেয়াল করেন। এখানে কিন্তু আপনি যদি বলেন শুধু পানি গাছপালা কাঠ, ওরকম না, কিন্তু এখানে অনেক কিছু আছে। এখানে শুধু পানি আছে তা না, পানির মধ্যে এখানে পাথর আছে, এখানে হয়তো ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, এখানে হয়তো ওই পাশে একটা পাখি আছে, এদিকে গাছ আছে, এদিকে কিছু পাখি উড়ে যাচ্ছে, এদিকে আবার গাছের ভেরিয়েশন আছে, কিছু কিছু গাছে আবার ফুল, ফ্রুটস আছে, কিছু গাছে হয়তো ফল আছে, ফুল আছে। এই জিনিসগুলো কিন্তু অনেকগুলো জিনিস এখানে চলছে। আমাদের ব্রেইন, আমাদের শর্ট টার্ম মেমোরি এট এ টাইম এত ইনফরমেশন প্রসেস করতে পারে না। আমাদের শর্ট টার্ম মেমোরি প্রসেস করতে পারে শুধুমাত্র 5টা থেকে 6টা সেকেন্ডে, কিন্তু ইনফরমেশন আছে আমাদের সামনে হাজার হাজার।
আউট অফ 1000 অনলি 5 থেকে 7টা। কোন 5-7টা সে দেখে যে 5-7টাতে আপনার ইন্টারেস্ট আছে। এখন এই এনভায়রনমেন্টাল ইনপুট হচ্ছে ওই যখন যে আমরা যে এনভায়রনমেন্টে থাকি, ওই এনভায়রনমেন্টে কিন্তু আমরা যখন মনে রাখার জন্য বা আমাদের কি হয়, আমাদের কি কি হচ্ছে এখানে আমরা যখন দাঁড়াই, কিছু কমন ইনফরমেশন পাবেন। অনেক গরম ছিল ওই দিন, কমন। ধরেন এটা হট, একদম এপ্রিল মাসে গেছে, আমরা পয়লা বৈশাখে। কমন বলবে সবাই, ভাই যা গরম ছিল। তারপর অনেকের কাছে কমন শুনবেন শুক্রবার ছিল বা শনিবার ছিল। তারপর টাইম, অনেকে বলবে এটা আমরা গিয়েছিলাম ভাই 12টা 12:30টার দিকে, যে রোদ, কাঠফাটা রোদ, টাইমটা মনে আছে। তারপর নয়েস, এখানে ভাই একটা পিকনিক পার্টি ছিল, ওরা এমন গান বাজনা করেছে, ওদের গান বাজনার জন্য মানে কোনো কনসেন্ট্রেট করতে পারি না, নাহলে জিনিসটা খুব সুন্দর ছিল। তারপর পিপল, আপনার সাথে কারা ছিল, এবং এরপর হচ্ছে সারাউন্ডিং এটসেট্রা, মানে এটাতে শেষ না। তাহলে এনভায়রনমেন্টাল ইনপুট হচ্ছে আমাদের চারপাশে যে জিনিসগুলো হচ্ছে, যা কিছু ঘটছে, এটা হচ্ছে আওয়ার এনভায়রনমেন্টাল ইনপুট। এই ইনপুটটা কিসের মাধ্যমে হয়? এই ইনপুটটা হয় একদম খুব সিম্পল। আমাদের 5টা ইন্দ্রিয় আছে। অলমাইটি আল্লাহ আমাদের 5টা ইন্দ্রিয় দিয়েছে, কি কি আমরা সবাই জানি। চক্ষু, এটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাই না? আপনি যে বলছেন গরম ছিল, এটা কি চোখে দেখে বলছেন? আপনি গরম ছিল এটা কিন্তু ফিলের মধ্যে করছেন, বডিতে ফিল হচ্ছে। বডির ফিলিং ডেফিনেটলি স্কিনের মাধ্যমে হচ্ছে, তাই না? আপনি বলেন ঠান্ডা, ঠান্ডাটা ফিলটা কোথায় হচ্ছে? আপনার স্কিনের মাধ্যমে ফিল হচ্ছে। আপনি গিয়ে বললেন ওইখানে নদীর একটা সুন্দর ঝিরি 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 শব্দ ছিল, অনেক পাখির শব্দ ছিল, পাখির কলতান নদীর, আপনি তো রোমান্টিক ইয়েতে চলে গেছেন। এটা কিসের মাধ্যমে আসছে আপনার কাছে? এটা আপনার আসছে কানের মাধ্যমে। আপনার সেন্সরি এখানে কোনটা কাজ করছে? কান। আপনি বলছেন ওইখানে, ভাই ওইখানে, তারপর এখান থেকে ফেরার পরে আহ একটা আমাদের এখানে যে রান্না করেছে বাবুর্চি, সেরকম বাবুর্চির রান্না, স্মেলটা যা আসছে না, আমি এখনো পাচ্ছি স্মেলটা। আপনি কিন্তু অলফ্যাক্টরি বলে, মানে আপনি স্মেলটাও ফিল করতে পারছেন, ইউ ক্যান ফিল দ্য স্মেল। তারপর এটা হচ্ছে স্মেলের পাশাপাশি আপনি কিন্তু বিরিয়ানির স্মেল পাচ্ছেন। এরপর হচ্ছে কি বিরিয়ানির টেস্ট, বল টেস্টটা হয়েছিল পুরো আমাদের যে ওই দিন হাজি বিরিয়ানি, যে হাজি বিরিয়ানির তেহারিটা খেয়েছি, একদম হাজি তেহারির সাথে কোনো ডিফারেন্স নেই। তাহলে আপনি টেস্টটাকেও আপনার কোনো একটা মেমোরির সাথে রিকল করছেন। তাহলে দেখেন, আমরা যখন ইনপুট নিই, এর বাহিরে আমাদের ইনপুট নেওয়ার কোনো ক্ষমতা নেই। একটা বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ ইন্দ্রিয় মানে কি? ষষ্ঠ ইন্দ্রিয় মানে হচ্ছে আমাদের ব্রেইনের ব্যাক এন্ডের থেকে ওর কোনো এক্সপেরিয়েন্সে, এই যে সকল ইন্দ্রিয়ের মাধ্যমে সে যখন ইনফরমেশন গুলো নিচ্ছে, কোনো একটা ইনফরমেশনে ওর সামটাইমস মনে হয় কি দেয়ার মাইট বি সাম প্রবলেম। আমি যখন কারোর সাথে কথা বলছি, উনি অ্যাবসেন্ট মাইন্ডেড বা কিছু একটা, জেনারেলি উনি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে না, আপনাকে তখন সে বলছে, আপনার ব্রেনের ভেতরে বলছে দের মাইট বি সাম প্রবলেম, কোনো একটা সমস্যা আছে। তখন হয়তো আপনি বললেন, ভাই কোনো প্রবলেম, কোনো কিছু হয়েছে কি? তখন ও বললো, জি ভাই একটু সমস্যা আছি, আমার এইটা এটা এটা বা কিছু একটা, বা আপনি মনে হলো কি আমার একটা বিপদ হইতে পারে, কোনো একটা প্রবলেম হচ্ছে কি। সো দিস ইজ কল্ড দ্য ষষ্ঠ ইন্দ্রিয়। এটা আমাদের এই পার্টের ইস্যু না, আমাদের মেইনলি নর্মাল পঞ্চ ইন্দ্রিয়ের থাকে। তাহলে আমরা প্রতিটা হিউম্যান, আমরা যখন এক্সপেরিয়েন্স নিই, আমরা যে কোনো এক্সপেরিয়েন্স, আমার সামনে একটা লোক যখন এসে বসছেন কথা বলার জন্য, এই লোক যখন কথা বলার সময় মোবাইল ফোনে এইভাবে টেপে টেপে আপনার সাথে কথা বলছেন, আপনি একটা এক্সপেরিয়েন্স দিচ্ছেন, আপনি ফিল করবেন প্রচন্ড বিরক্ত। আপনার কিন্তু বিরক্ত লাগবে সেম। আপনি যখন, আপনি অনেক সময় আমরা বলি তুমি বলো আমি শুনতে পাচ্ছি, আমি কিন্তু মাথা ঝোঁকানো, দ্যাট মিনস আমি ওর দিকে তাকাচ্ছি না, নট লুকিং এট হিম অর হার, আমি তাকাচ্ছি না। আর একটা হচ্ছে আপনি যখন কারো কাছে, আপনি ফোনে ছিলেন, কেউ আপনার সামনে এসে বসলো, আপনি ফোনটা বন্ধ করলেন, ভাঁজ করলেন, পকেটে ঢুকালেন, একটু ঝুঁকে এবার আপনি ওর সাথে কথা বললেন। এট দ্যাট টাইম ওই পার্সন যে আপনার সামনে আছে, হি অর শি ফিল দ্যাট ইউ আর ইন্টারেস্টেড। আপনি, উনি যে কথাটা বলতে এসছে, আপনি আগ্রহ নিয়ে শুনছেন। যা মোমেন্ট উনি আগ্রহ নিয়ে শুনলেন, ওই জিনিসটা বুঝবেন, আপনার সাথে ওনার একটা কানেকশন গ্রো করে। আমি এত যে ভাষণ দিচ্ছি, ভাষণগুলোর কারণটা কি? ভাষণগুলোর কারণটা হচ্ছে, আমরা যখন সামনের লোকটার সাথে কথা বলতে যাই, সে যেই হোক, হু এভার ইজ, এটা আমার মা, বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগ, যাই হোক, আমাদের কি আছে? উই হ্যাভ এ প্রি কনসেপশন রিগার্ডিং হিম অর হার। আমাদের একটা প্রি কনসেপশন থাকে। অথবা আমি একটা লোককে কখনো দেখিনি, ফার্স্ট টাইম গেলাম অফিসে একটা মিটিং করার জন্য, তখন আমি ওনাকে কিভাবে দেখছি,
আমি দেখছি এই পাঁচটার মাত্র। এই পাঁচটার মাঝে আবার অনেক ইস্যু আছে। আমাদের সবার কি এই পাঁচটা সমানভাবে কাজ করে? উত্তর হচ্ছে না। এখানে আবার কিছু লোক দেখে কাজ করে, কিছু লোকের ভিজুয়াল হয়, তারা হাইলি ভিজুয়াল। কিছু লোক হাইলি অডিটরি, ওনাদের সবকিছু শুনতে হয়। কিছু লোক কি হয়, হাইলি আপনার ভিজুয়াল অডিটরি। কিছু লোক হচ্ছে কেনাস্থেটিক টাইপের, মানে দে হ্যাভ টু বুঝতে হয়, ফিল করতে হয়, ওরা টাচ করতে চায়। ওদের সাথে কথা বলতে গেলে দেখবেন যখন একটু ক্লোজ হয় ওরা কাঁধে হাত দেয়, আপনার হাতটা ধরে কথা বলতে চায়। দে লাভ ইট, মানে ওটা ওরা কিন্তু কোনো নেগেটিভ কিছুতে না, দে লাভ ইট, দে এনজয়, দে আর কাইনেস্থেটিক। হ্যাঁ। আবার কেউ কিভাবে কাজ করছে, মানে এক একজন এক একভাবে এক্সপিরিয়েন্স গুলো নিচ্ছে। এখন যখন আমার সামনে যে লোকটা আসছে, যিনি আসলে বসতেন, যার সাথে আমি বসছি, উনার দিকে আমি যখন তাকাচ্ছি, এখন ওই লোক কেমন উই ডোন্ট নো, আমরা ওটা জানি না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি দেখি বা শুনি, যখনই আমরা ওর বডি ল্যাঙ্গুয়েজে, ওর ইয়েতে বুঝতে পারছি উনি আমার সামনে বসার আসে বসছেন। উনি এমনিতে বসেছেন, ওনার কিন্তু কোনো আগ্রহ নেই আসলে। হয়তো অফিস থেকে বলছেন মিটিংটা আসে সেরে দাও, উনি পড়ছেন। ওই মুহূর্তে দেখবেন ইউ লস্ট ইউর অল দা এনার্জি। আপনি আপনার এনার্জি লস করবেন। আপনি যখন এনার্জি লস করবেন, আপনার এন্ডেও কমিউনিকেশনটা কি হবে, কমিউনিকেশনটা ফুল সাপোর্টে যাবে না। আপনার এন্ডেও যখন কমিউনিকেশনটা 70%, 60% আসবে, উনি আসছে 60%, 70% বা আরো কমটা নিয়ে, দুই তিনটা কথার পরে আপনার কমিউনিকেশনটা হয়ে গেল 20%, উনার কমিউনিকেশনটা হয়ে গেল 10%, দ্য রেজাল্ট বিকাম জিরো। তখনই আমাদের কোনো সাকসেস হয় না। এই কমিউনিকেশনের সাথে সরাসরি লিঙ্ক কি নেগোসিয়েশন। যারা সাপ্লাই চেইনে কাজ করেন, সেলসে কাজ করেন, উনাদের একটা মেজর কাজটা কি, কমিউনিকেশন। কারণ ইফ ইউ কান্ট কমিউনিকেট, আপনি যদি কমিউনিকেশন করতে না পারেন, ইউ ক্যানট সেল। আপনি ক্লাস, আমি আমি হলাম ধরেন স্কুল টিচার, বা আমি কলেজের টিচার, ইউনিভার্সিটির টিচার, হোয়াট এভার ইট ইস। আমি যদি আমার স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতে না পারি ঠিকভাবে, প্রপার কমিউনিকেট, কমিউনিকেট অর্থ এই না। কমিউনিকেশন জেনারেল মডেল কি, জেনারেল মডেল হচ্ছে একজন বলবে, একজন শুনবে, দিস ইজ দ্য নর্মাল কমিউনিকেশন মডেল। আবার ও বলবে, আমি শুনবো, দিস ইজ দ্য নর্মাল কমিউনিকেশন মডেল। কিন্তু এই বলা শোনার মাঝখানে কি হয়, বলা শোনার মাঝখানে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় অনেক কিছু প্রসেস করে, প্রত্যেকটা তথ্য প্রসেস করে। এই তথ্যগুলো যখন প্রসেস করে, এই প্রসেসিংটাই হচ্ছে আপনার কমিউনিকেশনের মেইন চাবি। রেদার দেন, কারণ আমি তো ক্লাসে গিয়ে যে কোনো কিছু পড়াই দিতেই পারি। খেয়াল করেন, একই টপিকসে দুজন শিক্ষক ক্লাস নেন। একই টপিকসে একজন শিক্ষক আসলেন, উনি ক্লাস নিলেন, স্টুডেন্টরা শুনলো। আরেকজন শিক্ষক আসলেন পরদিন, উনিও ক্লাস নিলেন, স্টুডেন্টরা শুনলো। পরের দিন আমরা থার্ড ডে থ্রিতে আমরা স্টুডেন্ট একটা মত, স্টুডেন্টদের কিন্তু আমরা এটা কিছু জানাইনি। আমাদের মেইন উদ্দেশ্য ছিল দুজনে একটা মডেল ক্লাস নিবে, এই দুজনের মধ্যে যিনি সবচেয়ে ভালো ক্লাস নিবে, আমরা উনাকে কি করব, উনাকে ক্লাস নেওয়ার জন্য পরবর্তীতে পার্মানেন্ট হায়ার করব। তখন আমরা স্টুডেন্টকে একটা ফর্ম দিলাম, ফর্ম দিয়ে বললাম কি, অথবা আমরা ভোটা হ্যাঁ ভোট না ভোট টাইপের, আপনারা কাকে নিবেন, হুইচ হুইচ টিচার ইজ বেটার। হয়তো দেখবেন আপনার আউট অফ 40, ধরেন 40 স্টুডেন্ট আছে, আপনার 15 জন স্টুডেন্ট বললো স্যার, টিচার, প্রথম টিচারটা খুব ভালো ছিল, হি ওয়াজ এক্সেলেন্ট, 15 জন। পরের জনকে জিজ্ঞেস করলেন, আপনি দেখবেন এখানে 30% বলছে হি ইজ এক্সেলেন্ট। আবার প্রথম টিচারকে এক্সেলেন্ট বলেছিল, ওদের মাঝে হয়তো 8-10 জন বললো কি না উনি আছে ভালো। তাহলে কি হলো ঘটনা, মানে এখানে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে সেকেন্ড টিচার যেভাবে পড়িয়েছে, এটা মেজরিটি অফ দ্য স্টুডেন্টের কাছে উনি পৌঁছেছে। আবার ফার্স্ট টিচার যেভাবে পড়িয়েছে, উনি একটা গ্রুপ অফ স্টুডেন্টের কাছে পৌঁছেছে। দুজনে কিন্তু সেম টপিকসে, সেম প্রেজেন্টেশনে সেম ভাবে পড়িয়েছে, কিন্তু পড়ানোর মাঝে কিছু একটা ডিফারেন্সটা ছিল। ডিফারেন্সটা কি ছিল, ডিফারেন্সটা ছিল আমার সামনে যে অডিয়েন্স গুলো বসে থাকে, যাদের সাথে আমরা কমিউনিকেট করি, উনারাও কিন্তু এই চারটার সেন্সের মাধ্যমে শিখে। ওটা একটা নামও আছে আবার, গালভরা নাম, VARK, ভার্ক। VARK, ভিজুয়াল, অডিটরি, রিডিং রাইটিং, কিনেস্থেটিক। এটা হচ্ছে VRK। আর আমরা NLP তে ভিজুয়াল, অডিটরি, অডিটরি ডিজিটাল বলি, তারপর বলা হয় কিনেস্থেটিক NLP তে। এখন এই যে চারটা গ্রুপে ভাগ করা আছে এদের মধ্যে, এখন যারা ভিজুয়াল ওরা কিন্তু ভিজুয়ালি শিখে। ওরা, দে ডোন্ট লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করে না।
ওদেরটা হতে হবে কালারফুল প্রেজেন্টেশন। ওদেরকে আপনি ইউটিউব থেকে একটা ভিডিও দেখালেন, রিলেটিভলি একটা কমন একটা টপিকস আলোচনা করে একটা ভিডিও দেখালেন, দে আর হাইলি হ্যাপি। যিনি অডিটরি, ওরা প্রেজেন্টেশন ওর কাছে ইম্পর্টেন্ট, ওর কাছে ইম্পর্টেন্ট হচ্ছে টিচার কতটুকু ডিটেলস কথা বলছে। আবার যারা কিনে লজিক্যাল, যারা লজিক্যালরা দেখছে উনি স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন কতক্ষণ এখানে কতক্ষণ এখানে যাচ্ছে নাকি স্ট্রাকচারালি যাচ্ছে। স্ট্রাকচার না হলে দে আর আনহ্যাপি। যারা কিনেস্থেটিক, দে লাভ টু ফিল টিচার যে কথা বলছে, টিচার কি ফিল করে কথাটা বলছে কিনা, টিচার কি বলছে কিনা। যখন বলছে টিচারের ধরেন খুব করুণ একটা কথা বলছে, টিচারের চোখে একটু ছলছল করে পানি চলে আসছে, দে ফিল, ওদের চোখে পানি চলে আসে ওই গ্রুপ অফ পিপল। এবং এই চারটা গ্রুপকে যখন আপনি টাচ করতে পারছেন, তখন দ্য টিচার বিকাম এ বেস্ট টিচার। তখন উনি হচ্ছে বেস্ট কমিউনিকেটর। উনার তখন কমিউনিকেশন স্কিল হাইলি ইফেক্টিভ। ফার্স্ট যিনি টিচার, উনার কমিউনিকেশন স্কিল ইফেক্টিভ, বাট হি মাইট বি আ ভিজুয়াল পার্সন অর হি মাইট বি আ অডিটরি ডিজিটাল। উনি যখন প্রেজেন্টেশন দিল, উনার প্রেজেন্টেশনটা হয়তো একদম স্টেপ বাই স্টেপ স্ট্রাকচার্ড, মাঝখানে কোনো গল্প নাই, মাঝখানে কোনো উদাহরণ নাই, মাঝখানে কিছু নাই, শুধু একটা বলে গেল। ওইটা হয়তো সবার কাছে টাচ করতে পারে নাই। সেম ইস্যু হচ্ছে আমাদের যখন আমরা কমিউনিকেশন করি। আমরা যখন ইমেল লিখছি, আমরা কেউ কাউকে দেখি নাই, আমি ইমেল লেখার সময় তখন এমন ভাবে ইমেলটা লিখতে হয় যেখানে আমার ওই ওয়ার্ড গুলো থাকতে হয়। আই ক্যান সি দ্যাট ইউ আর আস্কিং দিস সামথিং, আই ক্যান সি, ও আই সি, ও আই নো, ইয়েস আই ফিল আই ডু আন্ডারস্ট্যান্ড। ওরা এই টাইপের আই ডু আন্ডারস্ট্যান্ড এগুলো সাধারণত লজিক্যাল ইউজ করে। ও আই সি, ভিজুয়াল। আইসি মানে কি, আপনি একটা কথা বলছেন, ও সি করবে কিভাবে, কিন্তু এটা ওর ভোকাবুলারি, ভোকাবুলারিতে ওভাবে আসছে। এই ওয়ার্ড গুলোকে ওরা টাচ করে তখন ওরা আগে। এই এতক্ষণ যে পার্ট গুলো বললাম, এই পার্টটার কে বলা হয় পারসেপশন। এই জিনিসটা মানে আমরা যদি প্রথমে এখান থেকে আসি, ফার্স্ট যেটা বললাম, এই যে আইসক্রিমটা আপনি যে বললেন আমার ভ্যানিলা আইসক্রিম ভালো, দিস ইজ ইয়োর পার্সপেক্টিভ। এটা আপনার পার্সপেক্টিভে। তারপর আমরা হোয়াট ইউ সি, ইটস নট হোয়াট ইউ লুক, ইটস এট দ্যাট ম্যাটার, ইটস হোয়াট ইউ সি, দিস ইজ কল্ড পারসেপশন। দ্যাট মিনস আমার পার্সপেক্টিভে কি হচ্ছে, আমার পার্সপেক্টিভে আমি কি দেখছি, বা আমার পার্সপেক্টিভে আমি কি সি করছি। এই যে এনভায়রনমেন্টাল ইনপুট, সেন্সরি মেমোরি। এনভায়রনমেন্টাল ইনপুটটা কি, যেটা হচ্ছে চারপাশে। সেন্সরি মেমোরিটা কি, যেটার মাধ্যমে আমি ইনফরমেশনটা কালেক্ট করছি, করার পর এটা আমার শর্ট টার্ম মেমোরিতে যাচ্ছে, শর্ট টার্ম মেমোরি থেকে আমার হয়তো হার্ডওয়্যার মেমোরিতে যাচ্ছে। ওইখান থেকে যখন আমরা কারোর সাথে কথা বলতে যাই, যে কোনো কিছু করতে চাই, তখনই গিয়ে আমাদের ওদের সাথে একটা কমিউনিকেশন হয়। আমরা যখন কমিউনিকেশন হয়, যে কোনো কমিউনিকেশনটা কিভাবে হয়, এটা আমি একদম ডিরেক্ট এনএলপির একটা স্লাইড বলছি, এটাকে বলা হয় এনএলপি মডেল অফ কমিউনিকেশন। এনএলপির মডেল অফ কমিউনিকেশন বলছে দেয়ার ইজ 2 মিলিয়ন বিটস অফ ইনফরমেশন। আমাদের নন স্টপ ইনফরমেশন হচ্ছে, আমি যে আপনাদের সাথে এখন কথা বলছি, আমি ফোকাস করছি এখন তাদের সাথে কথা বলার জন্য, আমি এখন ফোকাসটা এখানে, কিন্তু আমার এখানে কিন্তু আরো অনেক কিছু ঘটছে। আমার এখানে একটা লাইট জ্বলছে, এখানে একটা লাইট জ্বলছে, আমার এখানে একটা স্পিকারও লাইট জ্বলছে, এগুলো একটা আমার চোখে পড়ছে না। আমার পেছনের সামনের রাস্তা আছে, রাস্তাতে কিন্তু গাড়ি যাচ্ছে একটু পর পর, অনেকে হর্ন দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি কি করছি, আমার ওইখানে আমার ইনফরমেশন গুলো আমি নিচ্ছি না, কারণ আমি চাইলেও নিতে পারবো। এটাকে বলা হয় বটল নেক। বটল নেক অ্যাটেনশন বলে একটা ইস্যু আছে। একজন হিউম্যান আন্ডার এনি সার্কামস্টেন্সেস, আপনার সামনে দুজন লোক এসে দুজন এট এ টাইম কথা বললে, আপনি এট এ টাইম আন্ডার এনি সার্কামস্টেন্সেস দুজনের কথা শুনতে পারবেন না। এটা আপনি পারবেন না, আল্লাহ আপনাকে এই ক্ষমতা দেয় নাই। কাউকে যদি দেয় ওটা এক্সেপশন, ওটা হয়তো 1 কোটিতে একজন থেকে দিয়েছে। তো বেসিক্যালি সৃষ্টিকর্তা আমাদের ওই ক্ষমতা দেয় নাই। আমরা সবকিছুতে ফোকাস করতে পারি না, করার ক্ষমতা নেই। আমরা অল্প কয়টা জিনিসে ফোকাস করতে পারি 4 থেকে 5টা সেকেন্ডে। এই 2 মিলিয়ন বিট অফ ইনফরমেশন আমাদের কিসের মাধ্যমে আসতেছে? ভিজুয়াল, ভিজুয়াল, অডিটরি, ক্যানেস্থেটিক, অলফেক্টরি, গ্যাস্ট্রুয়েটরি। অলফেক্টরি মানে নোজের মাধ্যমে, মানে স্মেল বা কিছুর মাধ্যমে। গ্যাস্ট্রুয়েটরি মানে জিহ্বা টেস্ট, এটাকে বলা হয় আপনার অলফেক্টরি, গ্যাস্ট্রুয়েটরি। এই 5টা সেন্সের মাধ্যমে আমাদের নিউরনে, ব্রেনে ইনফরমেশন গুলো ঢুকে।
কিন্তু ব্রেনে যখন ইনফরমেশন গুলো অনেক কিছুই ঢুকছে, ঢুকার পরে কি হয়? ঢুকার পরে আমাদের কিন্তু কিছু ইন্টারনাল ইস্যু আছে। কি কি আসে? আই হ্যাভ সাম বিলিফ, এবং যেগুলোতে আমরা রিজিট নর্মালি। আই হ্যাভ সাম, অফকোর্স আমার কিছু বিলিফ আছে। আই হ্যাভ সাম ভ্যালুস, আই হ্যাভ সাম ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ইস্যু আছে, আপনার সামনে এখন জাপানিজ ভাষায় বলা না বলে কি কথা। এবং আই হ্যাভ সাম মেটা প্রোগ্রাম, I have some attitudes, I have some memories, and I have some decisions. এগুলো কোত্থেকে আসছে? আমি ছোট থেকে যখন বড় হচ্ছি, যেদিন থেকে আমার জন্ম হয়েছে, আমি প্রথমেই বড় হয়েছি কার সাথে? আমার প্যারেন্টস এর সাথে। আমার ঘরে যদি দাদা দাদি থাকে, দাদা দাদি, নানা নানি থাকে, নানা নানি, ওদের সাথে বড় হলাম। এরপর যখন আমি 3 বছর 4 বছর বয়স হচ্ছে, আমি স্কুলে গেলাম, আমার কিছু ফ্রেন্ড হলো। একই সাথে স্কুলের টিচার হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, আপ টু ক্লাস 4, মানে প্রাইমারি স্কুল পর্যন্ত টিচার কিন্তু হাইলি ইনফ্লুয়েন্সিয়াল। হাইতে গেলে তো আমরা তো টিচারকে আর গুনি না, কিন্তু আপ টু প্রাইমারি পর্যন্ত টিচার খুবই ইনফ্লুয়েন্সিয়াল পার্সন। তারপর হচ্ছে আপনার স্কুলের এনভায়রনমেন্ট। আমার শুধু ফ্রেন্ড ছাড়া তো ক্লাসে আর অনেক স্টুডেন্ট আছে, ওদের সাথে আমি মিশছি, ওদের থেকে কথা শুনছি। একটু বড় হলাম, 6-এ গেলাম, আস্তে আস্তে একটু বড় হচ্ছি। আমরা বাইরে যাই, স্কুলের বাইরে গিয়ে ঘুরতে যাই, গল্প করতে যাই। তারপর কে কিভাবে বড় হচ্ছে, কোন সারাউন্ডিং এ বড় হচ্ছে। কেউ বড় হচ্ছে খেলাধুলা করে, কেউ বড় হচ্ছে আপনার ঘরের মধ্যে বসে, কেউ বড় হচ্ছে মোবাইল ফোন দেখে, যেভাবে হোক। আমরা তাহলে বিভিন্ন এনভায়রনমেন্টে বড় হচ্ছে। এই বড় হওয়ার মাধ্যমে আমাদের ব্রেইনের কিছু আমাদের প্যাটার্ন সৃষ্টি হয়েছে। এই প্যাটার্ন গুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ভ্যালু, বিলিফ, ল্যাঙ্গুয়েজ, মেটা প্রোগ্রামস, অ্যাটিটিউডস, মেমোরিজ এন্ড ডিসিশন। এগুলোর উপর বেস করে এই ইনফরমেশন গুলোকে কি করা হয়? ডিলিট করে। কে করে? আমার ব্রেইন, আমার সাবকনশিয়াস মাইন্ড ডিলিট করে। আমার সাবকনশিয়াস মাইন্ড কি করে? ডিস্টরশন করে। এবং আমার সাবকনশিয়াস মাইন্ড আরেকটা কি করে? জেনারেলাইজেশন করে। আমরা যখন কোনো কিছু হয়, আমরা তখন জেনারেলাইজেশন করি। আপনাদের এখানে খেয়াল করবেন, আপনার কোনো একজন আত্মীয় বা কেউ একজন আপনাকে বললো, এবার এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, আমার ছেলে তো জিপিএ 5 পেয়েছে, কিন্তু ও ঢাকা ইউনিভার্সিটিতে ও সায়েন্সে পড়তে চেয়েছিল, সায়েন্সের সুযোগ হয় নাই, বিবিও হয় নাই, এখন ও তো চান্স পেয়েছে ইয়েতে, ইকোনমিক্সে। বা ইকোনমিক্সও বললাম না, ধরেন সোশ্যাল সায়েন্সের সুযোগ হয়েছে, এখন কি করব, ভর্তি হব? আরে না না, সোশ্যাল সায়েন্সে পড়ে কি করবে? চাকরি পাবে না কাজ পাবে? এগুলো কোনো সাবজেক্ট? এগুলো মানুষ পড়ে? দূর। তা কি করা যায় তাহলে? আরে দূর, বাদ দেন, ওকে বলেন ওই কোন একটা প্রাইভেট ভার্সিটিতে বিবিএ টিবিএ করতে, করে একটা ইন্টারভিউ একটা ব্যাংকের চাকরি করে দিন, কোনো সুবিধা নেই। জান জান জান। ওগুলো নিয়ে ভাবারই দরকার নেই, ওইসব পরে কি হবে? এগুলো মানুষ পড়ে নাকি এগুলো? হ্যাঁ, এগুলো না পাইলে, কোথাও না টিকলে তখন পড়ে, এগুলো পড়ার দরকার নেই। এগুলো পড়ে কিছু হবে না, একদম লাইফে কিছু করতে হবে না। হয় ডাক্তারি পড়বেন, না ইঞ্জিনিয়ারিং পড়বেন, নাহলে বিবিএ পড়বেন, শেষ। পড়াশোনা এছাড়া কোনো পড়াশোনা নেই পৃথিবী, ও কম্পিউটার সায়েন্স এছাড়া পৃথিবীর সবকিছু বোয়া। এই যে বলছে, এটা কি? দিস ইজ কল্ড দ্য জেনারেলাইজেশন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক ডিস্ট্রিক্টে। আপনি সাথে সাথে, ও, ওই জায়গার লোক। দ্যাট মিনস আপনি কি করলেন? জেনারেলাইজেশন। আপনি হয়তো ওই জায়গার 5টা লোকের সাথে আপনার পরিচয় হয়েছে। ওই 5টা লোকের সাথে পরিচয়ের মাধ্যমে আপনি দেখলেন 5টা লোক হচ্ছে কিপটা টাইপের মানুষ। ওইখান থেকে আপনি ডিসিশন নিয়ে ফেললেন, ওই জায়গায় বাড়ি মানে ওই বেটাও কিপটা মানুষ বা ওই বেটা দুষ্ট মানুষ, যেটাই হোক। দিস ইজ কল্ড জেনারেলাইজেশন। আপনি কিন্তু এই ইনফরমেশন, সেম ইনফরমেশন আপনার মধ্যে ঢুকলো, এগুলোকে এগুলোর মাধ্যমে প্রসেস করে আপনি ডিলিশন, ডিস্টরশন, জেনারেলাইজেশন করার পর আপনি এটাকে একটা ইন্টারনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, ইন্টারনাল রিপ্রেজেন্টেশন কিভাবে হয়? এটা পিকচার্স এর মাধ্যমে হয়, সাউন্ডস এর মাধ্যমে হয়, ফিলিংস এর মাধ্যমে হয়, স্মেল এর মাধ্যমে হয়, টেস্টের মাধ্যমে হয়, সেলফ টক এর মাধ্যমে হয়। এটার মাধ্যমে আমরা এটাকে একটা ইন্টারনাল রিপ্রেজেন্টেশন করে নিয়ে আমাদের একটা স্টেট ক্রিয়েট হয়। স্টেট, মানুষের একটা স্টেট থাকে লার্নিং এর। এই যে এইসব রাতের সময় কি হয় জানেন? কেন ক্লাসরুমে পছন্দ? ক্লাসরুমে আমি স্টেটে রাখতে পারি, চেষ্টা করতে পারি। কাউকে আসলো, ইভেন আমাদের নেক্সট ক্লাসের ক্লাসরুমটা কিন্তু ফর 5 ইয়ার্স, নট 8 আওয়ার্স, 5 আওয়ার্স। কারণটা হচ্ছে 8 আওয়ার্স এখন স্টেটে রাখা একদম নেক্সট ইম্পসিবল পর্যায়ে চলে গেছে। আমি নিজে ট্রেনিং করিয়েছি সকাল 9টা থেকে রাত 8:30 পর্যন্ত। এখন এটা চিন্তা করে অ্যাবসার্ড, আসলে কেউ থাকবে না, মানে ফিজিক্যালি থাকবে, মেন্টালি কেউ থাকবে না। তার থেকে আমার কম্প্যাক্ট রাখা দরকার, 4 থেকে 5 ঘন্টা টানা কম্প্যাক্ট রাখা। সো দিস ইজ কল্ড দ্য স্টেট, লার্নিং স্টেট বা নেগেটিভ স্টেট, যে কোনো একটা স্টেটে চলে যায়। এই স্টেটের বিহেভিয়ারটা আমরা দেখি, এই স্টেটের বিহেভিয়ারটা আমরা দেখি, এবং এই বিহেভিয়ারটার রেজাল্ট ওইটা আমরা চোখে দেখছি কি হচ্ছে। আপনি একটা লোককে একদম দুই চক্ষু পছন্দ করেন না, খুবই অপছন্দের একটা মানুষ, ওই লোক আপনার সামনে আসে, জাস্ট সামনে এসছে,
যখনই সামনে আসছে আপনি ভিজুয়ালি দেখলেন, দেখার সাথে সাথে আপনার বিলিফ, ভ্যালু, মেটা প্রোগ্রাম, মেমোরিজ, অতীতের মেমোরি সবকিছু কাজ করলো। উনি কি জন্য আসছে না আসছে আপনি জানেন না। আপনার ইন্টারনাল স্টেটে পিকচার, সাউন্ড, ফিলিংস, নেগেটিভ ফিলিংসটা শুরু হলো, স্টেটে গিয়ে আপনার বিহেভিয়ারটা হয়ে গেল রিজিড। মানে উনার সাথে যখনই আপনার দেখা হলো, দেখা হওয়ার সাথে সাথে কি হলো, আপনার দেখা হওয়ার সাথে সাথে আহ কি বলবো, মানে দেখা হওয়ার সাথে সাথে আপনার দেখা গেল কি আপনি আহ, মানে আপনার চেহারা দেখে সে বুঝবে সামথিং রং। মানে আপনার ফেসিয়াল এই জায়গাটা টাইট হয়ে গেল, আপনার চোখটা একটু স্টক হয়ে গেল, কাঁধটা একটু রিজিড হয়ে গেল, হাতটা একটু এমন হয়ে গেল। মানে মেন হচ্ছে আপনার ফ্লেক্সিবল, রিল্যাক্স ওই সুযোগই নেই আপনার। এবং দিস ইজ দ্য রেজাল্ট। উনি দেখবে কিন্তু এই রেজাল্টটা, আপনি উনি ঢুকছে এই রেজাল্টটা দেখছি, মাঝখানে কিন্তু এই এন্টায়ার এত কিছু আপনার ঘটে গেছে। এবং একই সাথে এখানে আরেকটা জিনিস কাজ হয় এনএলপি তে, যেটা বারবার বলছে ফিজিওলজি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কি রকম থাকবে, এটা বডি ল্যাঙ্গুয়েজ। এটা আমি কিন্তু সবসময় বলি, ইভেন আমাদের দেশে বোধহয় একমাত্র দেশ যেখানে অনলাইন ক্লাসে আন্ডার এনি সার্কামস্টেন্সেস কেউ ভিডিও অন করেন। মানে আন্ডার এনি সার্কামস্টেন্সেস। বাইরে যেটা হয়, আপনি অনলাইন যখন ক্লাস হয় যে যার মতো ভিডিও কতক্ষণ অন করে, কথা বললে বললো, দেখলে দেখলো, এ করলো, আবার ভিডিওটা অফ করে আবার লেখে। কারণ যেহেতু বাসার থেকে করে, সবার একটা এনভায়রনমেন্টের, প্রাইভেট এনভায়রনমেন্ট তো থাকে না। ইভেন আমি টিচার, আমার নিজেরই ক্লাসের কিছু টিচার আছে, আমরা তো অনেকগুলো ক্লাস রান করি, যারা ভিডিও অন করেন, মানে টিচারই ভিডিও অফ রেখে কথা বলি। কিন্তু দ্য মোমেন্ট আমি ভিডিও অফ রেখে, আমি যদি এখন আপনাদের ভিডিওটা অফ রেখে এই কথাগুলো বলছি, কিন্তু আমার ভিডিওটা অফ, আপনারা কিন্তু আমার কি কি পাচ্ছেন এখন? না ইউ লিসেন মাই ভয়েস, আপনি এখন পাচ্ছেন আমার ভয়েসটা। আপনি ভয়েসটা মানে কি আমার শব্দটা পাচ্ছেন। বাট ক্যান ইউ সি মাই জেস্টার? আমি যে কথা বলছি, আমি কি শুয়ে কথা বলছি, না দাঁড়িয়ে কথা বলছি, নাকি কথা বলতে হতে কান্না? আপনি কোনো জেস্টার পাচ্ছেন, বা আমার হাত নড়া বা ইয়ে করা কোনো কিছু, বা আমি দোল খাই কোনো কিছু পাচ্ছেন? আপনি কিছুই পাচ্ছেন না। এবং ওইটাই হচ্ছে কিন্তু একটা পার্ট, যেটাকে আমরা বলছি ফিজিওলজি স্টেট ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। ক্লাসরুমে যেটা হয়, আপনার তো এখানে লুকায় থাকার কোনো অপশন নেই। আপনি হয় প্রেজেন্ট থাকবেন অথবা প্রেজেন্ট থাকবেন না। আমি যখন দেখছি ইউ আর অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট কি ফিজিক্যাল, আপনার শরীরটা আছে মনটা নাই, তখন আমরা কি করি, আপনাদেরকে খেয়াল করে দেখেন যে কোনো ট্রেনিং এ যখন যাবেন, ট্রেনার কি করে, ভাই স্ট্যান্ড আপ, চলেন আমরা একটা ছোট গেম করি, আমরা একটা ছোট একটা গেম করলাম, চলেন আমরা একটু দৌড়ালাম, চলেন আমরা সবাই মিলে একটু গান করি, সবাই মিলে একটু গান করলাম, চলেন এবার আমরা বসে আমরা আবার পড়া শুরু করি। ওয়াই? আমরা এই কাজটা কেন করি? আমরা এই কাজটা করি এই ফিজিওলজি। যখন মানুষ একটা জায়গায় বসে থাকে, এভাবে বসে আছি, একটু পর কানটা ঝরে, এটা ঝরে, এটা ঝরে, এটা পুরো আপনি বাক হয়ে যান। এবং আপনি খেয়াল করবেন, যখন কোনো মানুষের মন খারাপ হয়, এই লোকটা যদি আপনাকে মুখ থেকে বাইর না করে আপনার মন খারাপ, আপনি লোকটাকে দেখলে বুঝবেন ওর মন খারাপ। আপনি দেখলে বুঝবেন। কিভাবে বুঝছেন? আপনি বুঝছেন প্রথম হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল কোনো জায়গায় হয়তো দেখবেন ওর মানে চোখটা হয়তো ঠিক ওরকম ব্রাইট নাই, ওর মুখের এই জায়গাটা হয়তো কেমন যেন হয়ে আছে, হয়তো ঠিক মতো চুলটা আঁচড়া নেই। এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে দেখবেন মেইনলি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, হাতে শোল্ডারটা কেমন যেন একটু ঝুঁকে আছে, শোল্ডারটি হয় স্ট্রেট করে বসে, এই জিনিসগুলো এগুলো কিন্তু সব ফিজিওলজির পার্ট। খেয়াল করে আর্মিতে যারা কাজ করে ওদের কিন্তু একটা বড় পার্ট হচ্ছে ওরা স্ট্রেট সোজা। আমার একজন স্যার ছিলেন, আমি এক সময় মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, ওই ভদ্রলোক ছিলেন মিয়ানমারের, মেইনলি মিয়ানমারের। উনি তো ওই স্যার আমাকে বলতেন, উনি আবার ইয়ে ছিলেন, উনি আকুপাংচার কাজ করতেন। তো উনি আমাকে বলতেন যে ভাই, তোমার দেশের সব লোকের কোমর ব্যথা আর পিঠ ব্যথা, তোমাদের দেশের মানুষ সোজা হয়ে বসতেও পারে না, সোজা হয়ে দাঁড়াইতেও পারে না, সোজা হয়ে হাঁটতেও পারে না। একদম এইভাবে বলতেন, এবং এটা রিয়ালিটি। আপনারাও খেয়াল করে দেখবেন, আর নিজেদের ক্ষেত্রে দেখবেন, ফ্যামিলির লোকজন দেখবেন, সব জায়গায় দেখবেন। দেখবেন আমরা হাঁটি একটু ঝুঁকে, আমরা বসি হচ্ছে ঝুঁকে, আমরা মানে সোজা হয়ে দাঁড়াইতেও পারি না, আসলে দাঁড়াইও ঝুঁকে। মানে আমরা একদম স্ট্রেইট, যে একটা মানুষ হাঁটে, আমরা ওই স্ট্রেইটটা আমাদের বডিতে নাই। যেটা আর্মিদের করতে করতে, ওদের যখন প্র্যাকটিস করে ওদের মধ্যে চলে আসে। সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ফিজিওলজির একটা বড় পার্ট। ইফ ইউ ওয়ান্ট টু বি প্রোঅ্যাক্টিভ, ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যাক্টিভ, ইউ হ্যাভ টু স্ট্রেট। আপনাকে স্ট্রেট হতে হবে, একদম স্ট্রেট। যখন আপনি ফিজিক্যালি ফিজিওলজিটাও কিন্তু, তাহলে আমাদের এনএলপি ট্রেনিং যখন ক্লাসরুমে হবে, আমাদের আরেকটা কি পার্ট থাকবে, আমরা স্টেট, আমরা সেলফ টক, আমরা নিজেদের ক্যালকুলেশন আমরা কিসের মাধ্যমে শিখি, আমার বিলিভ, ভ্যালু, ল্যাঙ্গুয়েজ গুলো কোত্থেকে আসছে।
এবং এটার মাধ্যমে আমাদের রেজাল্টটা কি হয়, এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ক্লাসরুম সেশনে তখন আমরা এটা একদম ফিজিক্যালি অ্যাক্টিভিটির মাধ্যমে করে দেখাবো কি হয়। এবং এত কথার যে এত কিছু বললাম, এটা যদি একটু সামারি করি, এই ভদ্রলোককে যদি দেখেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে কার্ল ইয়াং। যদিও এটা আমি একসময় কার্ল জাং করতাম ওনার নাম, কিন্তু ভদ্র হচ্ছে কার্ল ইয়াং। আমার একটা ট্রেনিং একবার আকিজ থেকে এক ভদ্রলোক এসেছিলেন, উনি 2018 সালে, ওনার নামটা ভুলে গেছি, ভেরি আনফরচুনেট। উনি আমাকে বলছিলেন, বলেন ভাইয়া ওনার নাম হচ্ছে কার্ল ইয়াং, ওনাকে কার্ল জাং, JUNG লাগে, জার্মানিজ ভদ্রলোক। উনার অনেকগুলো কোটেশন পাবেন, উনার নামে জাস্ট সার্চ দিলে হবে, গুগলে সার্চ দিবেন কার্ল ইয়াং। উনার সকল কোটেশনে যদি সামারি করেন, একটা লাইন আসবে, সামারিটা হচ্ছে পারসেপশন ইজ প্রজেকশন। আমরা যেমন দেখি তেমনই প্রতিফলিত করি। আমার পারসেপশন আছে ইজ এ ব্যাড ম্যান, দুষ্ট মানুষ। আপনি যখন ওনার সাথে ডিল করতে যাবেন, আপনার ওই প্রজেকশনও থাকবে হি ইজ এ দুষ্ট মানুষ, ওর সাথে আমি এইভাবে কাজ করি। আমার পারসেপশনে আছে উনি একজন খুব ভালো মানুষ, আপনি যখন ডিল করতে যাবেন আপনি ওনার সাথে ওইভাবে ডিল করতে যাবেন। আপনার পারসেপশনে আছে উনি আমাকে অনেক হেল্প করেছিল, আমি ওনাকে হেল্প করতে হবে। আপনি যখন ওনার সাথে কাজ করতে যাবেন আপনি ওনাকে কিন্তু ওইভাবেই ডিল করবেন। তাহলে দিন শেষে আমরা যেটা পারসেপশন করি ওটাই প্রজেকশন হয়। NLP-র কিছু ফান্ডামেন্টাল ল আছে, 20-25টার মতো ল আছে। মানে NLP-র যদি কখনো ফুল ডে সেশন করা যায়, কারণ এটাই পুরা 1-1.5 ঘন্টার সেশনই হয়ে যায়, ওইটাই শুধু ফান্ডামেন্টাল অফ NLP, মানে কয়েকটা লাইন যেটার উপর NLP দাঁড়ায় আছে, ফাউন্ডেশন অফ NLP বলতে পারেন। এরকম একটা ফাউন্ডেশন হচ্ছে পারসেপশন ইজ প্রজেকশন। এবং আরেকটা ইস্যু বলি ওনাদের ক্ষেত্রে, কার্ল ইয়াং, এরিক এরিকসন হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক হিপনোথেরাপিস্ট, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট হিপনোথেরাপিস্ট ওয়ার্ল্ড এভার সিন। এবং উনার একটা নতুন সাইকোলজির উইং প্রবর্তিত করেছিল, যেটাকে বলে গেস্টাল্ট সাইকোলজি। ওই আপনার ওই এরিক এরিকসনের যেটা ছিল, এরিক এরিকসন যেটা বলতেন, মানে সবাই যেটা বলতো ওনার সম্পর্কে, হি লিসেন, মানে কে, এরিক এরিকসন, হি লিসেন উইথ হিজ ইয়ার্স, হি লিসেন উইথ হিজ আইস, নট অনলি উইথ ইয়ার্স। মানে নর্মালি আমরা শুনি কি সে কানে। বলতেন এরিক এরিকসন যখন ওনার সামনে কোনো লোক আসতো, উনি শুনতেন চোখে। এই কার্ল ইয়াং, ওনার সামনে যখন কোনো লোক আসতো, উনি শুনতেন কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। চোখের মাধ্যমে শোনা মানে কি, উনি একদম ওই লোককে স্ক্যান করছে, উনি আমার সামনে যে এসছেন, কেন এসছেন, কারণ ওদের কাছে আসতো কারা, প্রবলেমে, ইজ ইন প্রবলেম, বাট হোয়াট কাইন্ড অফ প্রবলেম, কি সমস্যা, ওইটা বোঝার জন্য ওনারা কি করতেন, ভালো মতো দেখতেন। এবং এটাকে একটা সামারি করা হয় এইভাবে, আমরা যখন কোনো কমিউনিকেশন করি, আমরা নর্মালি কি ধরে, আমি যে আপনাদের সাথে এতক্ষণ ধরে বক 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 প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, প্রায় অ্যারাউন্ড 50 মিনিটস কথা বললাম। এই 50 মিনিটস আমি কি করলাম, কথা বললাম, আপনারা আমার কথা শুনলেন। এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে কমিউনিকেশনের অনলি 7%। তাহলে হোয়াট দ্য আদার 93%? আদার 93%-এর 38% ভেরি ইম্পর্টেন্ট, টোন অফ ভয়েস, আমার টোনালিটি। এখন আমি যখন আপনাদের কথা বলছি, আমি যদি পিস পিস করে কথা বলি, কথা শোনা যায় না, ওই কেউ এর কথা বলি, তাহলে এটা একভাবে। আমি বলছি বি এনার্জেটিক থাকবেন, এখন আমার কথা শুনে মনে হচ্ছে আমাকে হাওয়া দিতে হবে, তাহলে আপনি দেখবেন আপনি এনার্জেটিক কিছুই নেই, তো উনি কিসের এনার্জেটিক? তখন এই যে ভয়েস, ভয়েসের যে টোনালিটি, টোন, টেম্পো, যেটাকে বলা হয়, এইটাকে বলা হয় কমিউনিকেশনে 38%। ভেরি ইম্পর্টেন্ট। আপনি কথা বললে হবে না, অনেকের যেটা হয়, যে কারণে খুব কমন, যারা ইয়ে নিয়ে কাজ করে, আপনার এই পাবলিক স্পিকিং, আমি করি না ওগুলো নিয়ে, কিন্তু যারা পাবলিক স্পিকিং নিয়ে কাজ করে, যারা আপনার স্টেজ রিহার্সেল ওগুলো নিয়ে কাজ করে, ওদের ক্ষেত্রে যেটা হয়, ওনারা কিন্তু পুরোপুরি এই টোনালিটি নিয়ে কাজ করে প্রচুর। টোনালিটি মানে এখন লোকজন কি করে, আপনি সবাই যেটা করে খুব কমন, চ্যাট জিপিটি কে বলে, প্রম্পট করে, আমি একটা 10 মিনিটের একটা স্পিচ দিব। এটা কি কি বলে আপনার, ওই যে ক্যামেরার সামনে কি একটা নাম যেন বলে, মনে আসতেছে না এখন, যাই হোক। তো এখানে স্পিচ করবো, এই করবো সেই করবো, সবকিছু দিল, আমি এই টপিকসে কথা বলতে চাচ্ছি, তুমি আমাকে একটা সেট করে দাও। চ্যাট জিপিটি একদম স্টেপ বাই স্টেপ কোন মিনিটে কথা কথা বলবে সে সবকিছু করে দেয়। ওরা লেখাটা এখানে স্ক্রিপ্টে চোখের সামনে রাখে, এরপর সে ক্যামেরার মাধ্যমে তাকায়, সেই জিনিসটা পুরোটা ডেলিভারি করে। কিন্তু যে প্রবলেমটা আসলে হয় ওদের, এর আগে উনার অনেক ইফেক্টিভ ছিল, মানে উনি ধরেন এর আগে যখন এ ধরনের শোটা করতে, ইট ওয়াজ মাচ কনভিনসিং, মাচ ইফেক্টিভ। উনি নিজে বলছে
Now what happened, I don't know. I personally feel that my is deteriorating. যদি আমার স্ক্রিপ্ট আগের থেকে ইমপ্রুভ করেছে, বাট আমার পারফরমেন্স ডিটেরিওরেট করেছে, তখন ওইখানে বললো, মানে যিনি শেখাচ্ছেন উনি বললেন, বলে আমাকে একটা কথা বলো, তুমি যখন আগে কথা বলতে তখন তুমি কিভাবে কথা বলতে, তুমি কি একদম স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট ওয়ার্ড ওয়ার্ড কথা বলতে পারো? না, আমি তখন আমার মতো পয়েন্ট লেখা থাকতো সামনে, কিন্তু আমি আমার যেটা বলতে হয় ওটা বলতাম। আর এখন কি করছো, বলে এখন আমি একদম স্ক্রিপ্টেড বলছি, বাট ইজ ইট ইউর ওন ওয়ার্ড? বলে না, এটা তো আমি চ্যাট জিপিটির ওন ওয়ার্ড। বলে এটাই হচ্ছে তোমার প্রবলেম, তোমার ওয়ার্ডটা ঠিক আছে, বাট ইউ লস্ট ইউর টোন, ইউ লস্ট ইউর ভয়েস, ইউ লস্ট ইউর টোনালিটি। সুতরাং তুমি ওইভাবে করো, তুমি চ্যাট জিপিটি থেকে লেখো যেটা নাও, তুমি পড়ে নাও, পরে তুমি আগের মতোই পয়েন্ট করো, তুমি তোমার মতোই বলো। তখন স্টেজে স্পটে ওনাকে দিয়ে এই জিনিসটা করায় এবং ইটস বিকাম ইনক্রিজ, ওনার স্ট্যাটাসটা অনেক ইনক্রিজ করে যায়। আর অনেক বড় একটা ইস্যু থাকে যেটা হচ্ছে 55% বডি ল্যাঙ্গুয়েজ। 55%ই হচ্ছে কিন্তু একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন। আমরা যখন এই যে আপনাদের সাথে কথা বলছি, আপনার সাথে আমাদের মানে আমার যে কথাটা হচ্ছে আসলে এটা অনলি 7%। কেউ হয়তো দু একটা মেসেজ করছেন, তাও রেকর্ড কি দেওয়া হবে আফটার দ্য সেশন রিভিউ ½ অ্যান আওয়ার? এটা কি সম্ভব? 1 ঘন্টা সেশনে 30-35 মিনিট পর জয়েন করে আপনার জন্য আমি 30 মিনিট আগের থেকে বলবো? এগুলো তো ইললজিক্যাল। এখন এই পয়েন্টটা কি উনার 7%ই আমি পেলাম, কিন্তু উনার এই যে 38% ভয়েসও পাই নাই, 55% বডি ল্যাঙ্গুয়েজও পাই। এখন এই জিনিসগুলো কিন্তু আমাদের টোটাল কমিউনিকেশন, আমাদের যে কমিউনিকেশন যে গ্যাপ গুলো হচ্ছে, এই কমিউনিকেশন গ্যাপ কিন্তু এই সবকিছু মিলেই হচ্ছে। এটার জন্যই আপনার ফ্যামিলি প্রবলেম, আপনার মানে এটা তো ম্যাসিভলি বেড়ে গেছে। মানে আমি তো কাজ করি এই লাইনে, আমি তো দেখছি কি পরিমাণ বেড়ে গেছে। আপনার হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম, আপনার ফ্রেন্ডদের মধ্যে প্রবলেম, রিলেশনশিপের প্রবলেম, কি বলে অফিসের বসের সাথে কলিগের প্রবলেম। আপনারা কখনো শুনছেন বসের থ্রেড দেয় আজকাল? মানে আগে তো যেটা ছিল বসকে থ্রেড দেওয়ার কথা, ভয় পাইতো আর কি। আর এখন হচ্ছে কি বসকে নিচে নামলে পা ভেঙে দেবে, ওই টাইপের ডায়লগ দিচ্ছে, বসকে ভয় পেয়েছে। ইভেন আমার একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হচ্ছে, যে কোনো একটা জায়গায় নাম বলতে পারছি না, ওইখানে রিজাইন দিল ওই ছেলে। রিজাইন দেওয়ার পরে শুনি রেজিগনেশন লেটারটা মানে দিল, ক্লিয়ারেন্স লেটার পাইলো, সবকিছু পাইলো, টাকা পয়সাও পাইলো। পাওয়ার পর উনি যেদিন চলে যাচ্ছে, মানে একদম সব ফিনিশ, ওনার সাথে কোম্পানির লেনদেন শেষ, বসের রুমে ঢুকলো, দরজাটা লাগাইলো, বসকে কানে ধরে দুটো থাপ্পড় মারলো, থাপ্পড় মেরে তারপর বেরো চলে। যেগুলো আগে অ্যাবসার্ড ছিল আর কি, মানে এগুলো একদম আমি বলছি 2017, 18, 19, 20, 21, 22 এগুলো হচ্ছে এখন। আমি বাড়ছে, সামনে আরো বাড়ছে। মেইন প্রবলেম কি? মেইন প্রবলেম কমিউনিকেশন প্রবলেম। কমিউনিকেশন প্রবলেম। এখন আপনি জেন জি বলেন, জেন আলফা বলেন, জেনারেশন এক্স বলেন, ওয়াই বলেন, ওটা ডিফারেন্ট কেস। মেইন ইস্যু হচ্ছে কমিউনিকেশন। আপনি আপনার সামনের জনের সাথে যখন কমিউনিকেশন করছেন, আর ইউ লিসেনিং উইথ ইউর আইস অর অনলি ইয়ার্স? আপনাকে যখন শুনবেন আইসেও শুনতে হবে, আপনাকে কানে শুনতে হবে। থার্ড ওয়ান, জাপানিরা যেটা বলে, ইউ হ্যাভ টু লিসেন উইথ ইউর হার্ট, যেটাকে আমরা বলি এমপ্যাথেটিক রেসপন্স। এই তিনটা কম্বিনেশনে যখন আমরা শুনতে পাবো, যখন আপনি এরপর রেসপন্স করবেন, তখন ইট বিকাম ইফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশনের এটা হচ্ছে একমাত্র সূত্র। এবং এনএলপি এই জায়গায় কিছু বিল্ডিং ইনস্ট্যান্ট রেপো, কিছু সূত্র কথা বলে এনএলপি সব সময়। একটা হচ্ছে ওরা বলছে তুমি মিররিং করবে। মিররিং মানে কি? আমি এখন ডান হাত তুলেছি, এখন আই ডোন্ট নো আপনারা কোন হাত দেখতে পাচ্ছেন। এটা যদি আপনারা ডান হাত দেখেন, তাহলে মানে আপনারা যদি, তাহলে এটা হচ্ছে আমি মানে মানে আমার ডান হাত আপনার ডান হাত, এটা যদি হয়, কারণ ওই যে ক্যামেরিং মিররিং ফেস হলে যে ইয়েতে, ওটাকে কি বলে, সেলফি যখন তুলে দেখবেন লেখাগুলো উল্টো থাকে। সেলফিতে আমরা কোনো একটা বই বা কিছু একটা, বা সেলফিতে যখন ভিডিও করবেন, আপনি ডান হাতে খাচ্ছেন, মনে হবে আপনি ইউ আর ইটিং উইথ লাইফ ফ্রেন্ড। আপনি তো বাম হাতে খাচ্ছেন না, সেটা ডান হাতেই খাচ্ছেন, কিন্তু ক্যামেরাটা উল্টে গেছে। দিস ইজ কল্ড দ্য মিররিং। আপনার সামনের একটা লোক যখন আপনাকে ইগনোর করবে, আপনার সামনের একজন লোক যখন আপনাকে ইনসাল্ট করার চেষ্টা করবে, মানে আপনাকে অবহেলা করার জোর করে যেটা করতে হয় চেষ্টা করে, আপনি ঠিক হুবহু একই কাজ উনার সামনে করবেন, কিন্তু মিররিং করে। মিররিং মানে উনি ডান, আমার সামনে যিনি বসে আছে, উনার উনার ডান হাত মানে আমার বাম হাত, তখন আমি একই কাজ উনার সামনে মিররিং টাইপের করি। আর ম্যাচিং মানে উনি ডান হাতে করছে, আমিও ডান হাতে করছি, দিস ইজ কল্ড দ্য ম্যাচিং। ম্যাচিং অ্যান্ড মিররিং। ম্যাচিং অ্যান্ড মিররিং হচ্ছে নেগেটিভ যখন কমিউনিকেশন হয়, at that time it's an excellent process. তারপর ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন, একটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন থাকে, যার সাথে কথা বলছি উনার ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন থেকে যদি আপনি ধরতে পারেন
উনি আসলে কোনটা, হোয়াট ইজ হিজ ল্যাঙ্গুয়েজ স্টাইল, উনি কি ভিজুয়াল, অডিটরি, কিনেস্থেটিক, অলফ্যাক্টরি নাকি গাস্ট্রুয়েটরি। আপনি যদি এটা ধরতে পারেন, আপনাকে তখন ওনার সাথে যখন কথা বলবেন আপনাকে ওই ল্যাঙ্গুয়েজ টোনে কথা বলতে হবে, উনি যেন ওনার টোনে উনি বুঝতে পারে। এবং এনএলপিতে আরেকটা টুলস, ল্যাঙ্গুয়েজ একটা টুলস আছে যেটাকে বলা হয় মেটা মডেল। মেটা মডেলটা হচ্ছে বেসিক্যালি আপনি গাইডেড কোশ্চেন, একটা ওয়ান কাইন্ড অফ গাইডেড কোশ্চেন। এনএলপির সাথে কিন্তু কোচিং এর সরাসরি লিঙ্ক থাকে। কোচিং কাউন্সেলিং দুইটা কিন্তু ডিফারেন্স জিনিস। কাউন্সেলিং হচ্ছে আমরা যে প্রবলেমটা থাকে ওনার প্রবলেমটাকে দূর করার চেষ্টা করা। কোন প্রবলেম? মেন্টাল প্রবলেম। সমস্ত প্রবলেম বলে পৃথিবীতে কিছু নেই। প্রবলেমটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গিটা দূর করার চেষ্টা করা, দিস ইজ কল্ড দ্য প্রবলেম। তখন ওইখানে বলে কাজ করে কাউন্সেলিং। কোচিংটা কি? কোচিংটা হচ্ছে আমি প্রবলেম দূর করার চেষ্টা করলে তো হবে না, ফিউচার, হোয়াটস ইউর ফিউচার, নেক্সট কি। আমি পরীক্ষা ভালো করছি না, আমাকে পরীক্ষা ভালো করতে হবে। ভালো করছি না কেন? একটা প্রবলেমের জন্য। কাউন্সেলিং প্রবলেমটা দূর করলো, কিন্তু আমি সামনে যেতে চাই, ইউ নিড দ্য কোচিং। এই যে কোচিং এর জন্য ইউ নিড দ্য পাওয়ারফুল কোয়েশ্চেন। কোচ বেসিক্যালি পাওয়ারফুল কোয়েশ্চেন করে। একজন কোচ হইলে এই যে আপনি একজন আমার কাছে ফাইন্যান্সিয়াল কোন একটা পারফরমেন্সের জন্য উনি কোচিং নিতে আসলেন, ইট ডাজন্ট মিন আই এম এ গুড ফাইন্যান্সিয়াল কোচ। আমার তো ফাইন্যান্সিয়াল কোচ হওয়ার দরকার নেই। যিনি আসছেন উনি আমার থেকে অনেক ভালো জানেন। উনি শুধু কি সমস্যা আছে, উনি উনার কোন একটা আবর্তে, উনার কোন একটা থিঙ্কিং এর আবর্তে ঘুরপাক খাচ্ছেন। আমাকে ওইখান থেকে উনাকে উদ্ধার করে বের করে আনতে। এই উদ্ধার করে বের করে আনার প্রসেসে গুলোটাকে বলা হয় কোচিং। উনার পথ উনি বের করবে, কিন্তু উনাকে পথ থেকে বের করার জন্য আমরা এখানে যেন হেল্প করতে পারি। এছাড়া এনএলপিতে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, আই লাভ দিস ওয়ান। এটা হচ্ছে একজন মানুষ হচ্ছে লাইক, মানে এটা হচ্ছে মেটাফোর বলে। মেটাফোর মানে আপনার সরাসরি ইয়ে না, মেটাফোরকে কি বলবো, রূপক। ইসপের গল্পের মতো রূপক বোঝার জন্য বলা হয়। তো এরকম একজন মানুষ, আমরা হচ্ছে লাইক এ সান, সূর্য। সূর্য কি? সূর্য হচ্ছে পাওয়ারফুল। সূর্য কি? সূর্য হচ্ছে ক্ষমতাবান। সূর্য কি? সূর্য হচ্ছে শক্তিমান। সূর্য কি? আলো। সূর্য হচ্ছে উত্তাপ, তাই না? সূর্য। হিউম্যান লাইক এ সান। কে করেছে? অলমাইটি আল্লাহ। আমরা কি করেছি? আমাদের মধ্যে নেগেটিভ কিছু থিঙ্কিং ঢুকে, ফার্স্ট ক্লাউড অফ আ মাইন্ড। আমাদের প্রথম যে ক্লাউডটা জন্ম থেকে ঢুকে, এটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। আমাদের সারাউন্ডিং, আমাদের প্যারেন্টস, আমাদের টিচার, আমাদের ফ্রেন্ডস, আমাদের কলিগস, চারপাশ থেকে আমাদের মধ্যে ঢুকাতে নেগেটিভ থিঙ্কিং। আমি পারবো না, তোমাকে দিয়ে হবে না, তুমি তো অঙ্ক পারো না, তুমি কেন শুধু শুধু ফিজিক্স পড়বে, সায়েন্স পড়লে হবে, সায়েন্স হচ্ছে পুরোটা অঙ্ক, তুমি বাট তার থেকে কমার্স নিয়ে পড়ো, এটা করে পার হয়ে যাবে। হি গিভ মি সাম লটস অফ নেগেটিভ থিঙ্কিং। সেকেন্ড যেটা হয়, আমাদের ব্রেনের মধ্যে যে সেকেন্ড ক্লাউডটা ঢুকে, এটাকে বলা হয় নেগেটিভ ইমোশন। নেগেটিভ ইমোশন কি? অ্যাঙ্গার, স্যাডনেস, ফিয়ার, হার্ট, গিল্ট। মেইনলি পাঁচটাকে বলা হয় মেজর নেগেটিভ ইমোশন। অ্যাঙ্গার, স্যাডনেস, ফিয়ার, হার্ট, গিল্ট। এই পাঁচটা নেগেটিভ ইমোশন আমাদেরকে, সেকেন্ড ক্লাউডটা আমাদেরকে জড়িয়ে ধরে। থার্ড যে ক্লাউডটা আসে, এটা হচ্ছে লিমিটিং বিলিফ। লিমিটিং বিলিফ, এটা আমরাই নিজেকে লিমিট করি। আপনাদের এখানে যদি ক্লাসরুম হতো, ধরেন এখানে যদি জিজ্ঞেস করতাম আপনারা কি ব্যবসা করেন বা ধরেন চাকরি করেন, করি। আচ্ছা, আপনারা এখানে কয়জন আছেন যারা চাকরিতে মান্থলি 10 লাখ টাকা ইনকাম করতে পারার মতো কোর্স করতে পারেন? না, প্রথমে এটা বললাম না। প্রথমে ধরুন বললাম কি আপনারা মাসে 2 লাখ টাকা বেতনের চাকরি করবেন, কতজন হাত তুলেন? বা ফিগার দিতে বললাম, কাউকে বলতে হবে না আপনি কত পান, কাগজ দিলাম শুধু ফিগার লিখেছেন, মাসে কত বেতন আপনি এক্সপেক্ট করেন। দেখবেন কেউ লিখবে 80,000, কেউ লিখবে 1 লাখ, কেউ লিখবে 2 লাখ, কেউ লিখবে 3 লাখ, কেউ 4 লাখ, দ্যাটস অল। এর বেশি কেউ যেতে পারে না। তার কারণটা কি? আমি ধরেই নিয়েছি আমি এর বেশি পারবো না। আমি নিজেকে লিমিট করে ফেলছি। কে? আমি, ব্যক্তি। আমি নিজেকে নিজে লিমিট করছি, আমি এর বেশি পারবো না, আমাকে দিয়ে হবে না। একটা কাজ ছিল নেগেটিভ থিঙ্কিং। ওই নেগেটিভ থিঙ্কিংটা আমাকে ধীরে ধীরে কোথায় আমাকে ব্লক করে ফেলে, আমাকে এটা লিমিটিং বিলিফে ব্লক করে ফেলে। লিমিটিং বিলিফ আমার মধ্যে, নেগেটিভ থিঙ্কিং থেকে আমার মধ্যে নেগেটিভ লিমিটিং বিলিফ আসে। তারপরে হলো ফোর্থ ক্লাউড। ফোর্থ ক্লাউডটা হচ্ছে ইনার কনফ্লিক্ট। ইনার কনফ্লিক্ট মানে কি? আমার ভেতরে, আমার ভেতরে কি আছে? আমার ভেতরে একটা কনফ্লিক্ট কাজ করে। ধরেন আহ, আমি এখন চাকরি করছি, আমি এই চাকরিতে এত টাকা বেতন পাই, এখন আমার একটা সুযোগ আসছে, না ব্যবসা করার জন্য একটা এসে, আমি ব্যবসা করবো কি করবো না, কি হবে? মানে ইনার কনফ্লিক্ট, ভেতরে কিছু একটা চলছে।
এবং কনফ্লিক্টটা অনেক সময় জীবনের শেষ পর্যন্ত যায় না। অনেকে বলে, যেটা বলে, আমার লাইফটা জীবনটা এভাবে কাটাই দিলাম, আমার মধ্যে আমি এটা না করলে হতো, আমি ওটা করলে হতো, আমি যদি আজকে আর্টস পড়তাম, বা আমি যদি এই কি বলে সেলস এর চাকরিতে না এসে এই চাকরিতে যেতাম, ব্যাংকের চাকরি না করে আমি যদি ওইটা করতাম, আমি এটা করলে কত ভালো করতাম, আমাকে কে বলছে এটা করতে। তো দিস ইজ কল্ড ইনার কনফ্লিক্ট। মাদের বেশি হয় বাচ্চাটা যখন হয়, আমি কি এখন চাকরি করব কি করব না, যাবো কি যাবো না, আচ্ছা যদি চাকরি করি বাচ্চাটার কি হবে। আবার আপনি চাকরি করতে গেলেন, চাকরি করার পরই আজকে আমি বাচ্চার ধরুন যে কোনো কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ হলো, এটা আপনি থাকলে হয়তো হতো হয়তো, আমরা জানি না, কিন্তু আজকে আমি চাকরি করি দেখে আমার ছেলের এই অবস্থা হয়েছে। সো দিস ইজ কল্ড ইনার কনফ্লিক্ট। এবং ইনার কনফ্লিক্টটা কিন্তু আপনাকে লিমিট করতে থাকে একটা পর্যায়ে, আপনি না করছেন এটা, না পারছেন এটা, ইউ ক্যানট টেক ডিসিশন। এবং লাস্ট ওয়ান, যেটা সবচেয়ে বড় নতুন ফাইভ ক্লাউড, এটাকে বলা হয় ব্যাড বিহেভিয়ার। ব্যাড বিহেভিয়ার মানে এটা অনেক কিছু নিয়ে জড়িত। একদম ভদ্র ভাষায় যদি বলি, প্রথমটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। বিহেভিয়ার মানে কি? আচরণ, খারাপ আচরণ। খারাপ আচরণ মানে শুধু মিসবিহেভ করা না, মিসবিহেভ একটা খারাপ আচরণ, এটাকেও কিন্তু এখানে কাউন্ট করা হয়। এটা কিন্তু একসময় ছিল না। একসময় এখানে মিসবিহেভ নামক কোনো মানে মানুষের কিছু ছিল না আপনার। এখন কিন্তু মানুষ প্রচুর মিসবিহেভ করে, একদম আপনি রাস্তাঘাটে বেরোয় দেখবেন মিসবিহেভ হচ্ছে। তাহলে আমাদের একটা মিসবিহেভ আছে, আরেকটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। আজকে না কালকে, কালকে না পরশু, এখন করবো না পরশু করব, আমি কালকে থেকে সব এই কাজটা করে ফেলবো, আগামীকাল থেকে আমি নিয়মিত একদম 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি একদম প্রত্যেকদিন কোরআন শরীফ পড়বো, আমি একদম প্রতিদিন এটা করবো, প্রতিদিন 5টা করে হাদিস পড়বো, প্রতিদিন হাঁটি মারবো, ঘোড়া মারবো। বাট কখন? আগামীকাল। অলওয়েজ টুমরো। নট রাইটিং ইউর গোল। এখানে আপনারা 70 জন আছেন, আমি সহ। 70 জনের মাঝে হয়তো একজন, এই নিয়ে আমার অফিস থেকে হয়তো একজন আছেন, তা বাকি 68 জনই আপনারা বাইরে। এই যে 68 অফ ইউ, হাউ মেনি অফ ইউ হ্যাজ রিটেন গোল? আপনার লাইফের মিশন স্টেটমেন্ট বলে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের সেকেন্ড হ্যাবিটস, রাইট ইউর গোল। মিশন স্টেটমেন্ট, হোয়াটস ইউর মিশন স্টেটমেন্ট? কয়জনের এটা রিটেন আছে? এবং এই জায়গায় আমি সবসময় বলি, হার্ভার্ড হার্ভার্ড ইউনিভার্সিটি কেন বলা হয় বারবার? হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চে ইনভেস্ট করে, ওদেরকে অনেক টাকা দেয়, এবার অনেক কিছু ডিসক্লোজও করে না, ডিউ টু মানি। আমার ফ্রেন্ড ইউএসএ তেই থাকে। সেই ইউএসএ তে আপনার ইউটি অস্টিন বলে, ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন। এটা হচ্ছে ইউনিভার্সিটি, ইউএস এর টপ 3টে ইউনিভার্সিটির একটা, মানে হার্ভার্ড, ক্যামব্রিজ, এই লেভেলের একটা ইউনিভার্সিটি। এবং ওইখান থেকে ত্রিপলিতে গ্রাজুয়েশন করেছে। গ্রাজুয়েশন করেও আমাকে প্রথমে, আমার এখনো মনে আছে, যখন থার্ড ইয়ারে পড়ে, এটা হচ্ছে 2000-এর কথা বলছি, 2000 সালে সে আমাকে বললো, 2000 সালে না, 2000 সালে বলছি, কিন্তু পরে একদম 2010-এ বলছে, বলে আন্ডার আন্ডার এনি সার্কামস্টেন্সেস তুমি তোমার মোবাইল ফোন তোমার বিছানার পাশে রাখবে না, রাতে ঘুমানোর সময়। বলে আন্ডার এনি সার্কামস্টেন্সেস, বলে এটা প্রুফড, 100% প্রুফ। মোবাইল ফোনের রেডিয়েশনে ব্রেন টিউমার, মোবাইল ফোনের রেডিয়েশনে ব্রেন টিউমার হয়, ইট ইজ প্রুফড। কিন্তু এটা আমরা বলতে পারছি না, কেন বলতে পারছি না? এই যে রিসার্চের টাকাটা কে দেয়? রিসার্চের টাকাটাই দেয় হার্ভার্ড, ইয়ারা, অ্যাপল। রিসার্চের টাকাটাই দেয় স্যামসাং। রিসার্চের টাকাই দিচ্ছে আপনার ইউএস এর কোম্পানিগুলো। এখন আপনি ওর এগেনস্টে আপনি রিসার্চ করলে আপনার রিসার্চের ফান্ড সে দিবে বন্ধ করে। সুতরাং ওরা এগুলো ডিসক্লোজ করে না। তবুও হার্ভার্ড ইউনিভার্সিটির অনেক রিসার্চ করে, তোদের একটা রিসার্চ ফাইন্ডিং হচ্ছে, একজন হিউম্যান, একজন হিউম্যান মানে ওদের স্টুডেন্টের উপর, ওদের স্টুডেন্টরা তো ওয়ার্ল্ডের টপ স্টুডেন্ট, তাহলে ওই হিসেবে তো ওদেরটা আরো অথেন্টিক। ওদের স্টুডেন্টের মধ্যে 100 জনের মাঝে 77 জন না 78 জনেরই কোনো গোল ছিল না, কোনো গোল ছিল না। গোল ছিল রেস্ট 23 জনের, 23 জনের গোল ছিল। ওই 23 জনের 10% না 12%, মানে কত, 3-4 জনের আপনার গোলটা রিটেন ছিল, মানে লিখিত ছিল গোলটা। হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলোকে ফলো করে, এবং 5 ইয়ার্স পরে ওরা ওদের সাথে কাজ করে, 5 ইয়ার্স পরে ওদেরকে রিসার্চ করে বের করে এবং কথা বলে। এবং এখানে দে ফাইন্ড আউট, যাদের গোল ছিল না, ওদের থেকে যাদের গোল ছিল, ওদের আর্নিং বা সোশ্যাল স্ট্যাটাস বা কাজের স্ট্যাটাস অ্যাটলিস্ট ডাবল, 2 গুণ উপরে আছে। আবার যেই গ্রুপটার রিটেন গোল ছিল সবকিছু, ওরা অনেক ফার হেড, এরা অনেক উপরে আছে আফটার 5 ইয়ার্স। সুতরাং রিটেন গোল, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ফেসবুকে টাইম নষ্ট করা, ইউটিউবে টাইম নষ্ট করা, দিস অল দ্য এফেক্ট অফ ব্যাড বিহেভ। এবং এই 5টা ক্লাউড আমাদেরকে ব্লক করে ফেলে, আমাদের লাইফে আমাদেরকে ব্লক করে ফেলে। অ্যাজ এ হিউম্যান আমরা যে সূর্য ছিলাম,
ওই যে বললাম পাস্ট টেন্স, আমরা সূর্য ছিলাম, নাও উই আর নট সূর্য এনিমোর। আমরা কিন্তু এখন আর কোনোভাবেই সূর্য নাই, এবং আমরা কোনোভাবে সূর্য নাই। এবং এই যে টোটাল পার্টটা, এই জিনিসগুলো, এইটাকেই আমরা নেক্সট ডে, আমরা যে ক্লাসরুমের সেশন আছে আমাদের ডিসেম্বরের 13 তারিখ শনিবার দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা সেশনে, এখানে আমরা এই টোটাল পার্ট গুলো নিয়ে আমরা আলাপ করব। আমরা টোটাল পার্ট গুলো নিয়ে আলাপ করব, কিভাবে আমরা কমিউনিকেশন এক্সেলেন্স ইউজিং এনএলপি, কিভাবে আমরা প্রসেসে যাব, কি করব না করব, এই টোটাল প্রসেসটা আমরা ওই সময় আলাপ করব। তো এই ছিল আমাদের আজকে একটা ফ্রি সেশন, ইনফরমেশন সেশন। মেইনটা হচ্ছে পাওয়ার অফ কমিউনিকেশন ইউজিং এনএলপি। কমিউনিকেশনটা আমরা অনেকেই বুঝি, কিন্তু এনএলপিটা নিয়ে অনেকের একটু কোশ্চেন আছে, মানে কোশ্চেন এখনো আছে আইনো, কিন্তু এগুলো আমাদের কিছু প্ল্যান আছে ফিউচারও, কিছু রেগুলার এরকম অফলাইনে, কিছু ছোট ছোট কিছু অনলাইনে সেশন, কিছু অফলাইনে সেশন। আর যেটা বললাম, আমাদের আগামী শুক্রবারে 7:30টায়, আগামী শনিবার, শুক্রবার না, আগামী শনিবার সন্ধ্যা 7:30টায়, দ্যাট ইজ আপনার ডিসেম্বরের 6 তারিখ, আমরা একটা 31 আওয়ার একটা সেশন হবে, যেটা হচ্ছে আমাদের হিউম্যানের রোগ থেকে আমরা কিভাবে নেচারাল ওয়েতে সুস্থ থাকতে পারি। যার রোগ হয়ে গেছে তাহলে আমরা কিভাবে আম, রোগটাকে কন্ট্রোল রাখতে পারি। রোগ তো আর একদম, আপনি সবকিছু তো ডিজিজ ইমপ্রুভ হয় না। আর যার রোগ হয় নাই, আমরা কিভাবে রোগটা না হয়ে বাঁচতে পারি। এই দুটো মিলে আমরা, আমাকে আগামী ডিসেম্বরের ক্লাসটা হবে, এবং ওই ক্লাসটা আপনার পরিচালনা করবেন আলমগীর সাহেব। আমি থাকবোই অবশ্যই, কিন্তু আলমগীর সাহেব। এবং আমাদের প্ল্যান আছে এরকম প্রতি মাসেই এ ধরনের হেলথ রিলেটেড একটা, ন্যাচারাল হেলথ রিলেটেড একটা করে সেশন থাকবে। আমার ইনফরমেশন একটা সেশন থাকবে, আর একটা হচ্ছে আমাদের পেইড সেশন থাকবে, যেটা ক্লাসরুম। যারা আসলেই শিখতে চান, আমার সাথে আসলে ক্লাসরুমে দেখা করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। কারণ এটা আসলে চাপ, এছাড়া শেখার কোনো ওয়ে নেই এই জিনিসগুলো। জি, থ্যাংক ইউ সো মাচ, অনেকে ভালো ভালো কথা বলছেন। আচ্ছা, এলা বোধহয় আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হোপফুলি আপনি ভালো আছেন। অ্যাকচুয়ালি ভাইয়া, আমার না আমার নিজের হচ্ছে লাইফের এক্সপিরিয়েন্স আমি একটু বলি। সেটা হচ্ছে আম, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি। আমি খুব স্লো লার্নার ফার্স্ট অফ অল। তো স্লো লার্নার হওয়ার কারণে আমার যে কোনো একটা জিনিস শিখতে আহ, অনেকখানি একটু সময় লেগে যায়। হুম। আমি নিজে যোগা প্র্যাকটিস করি, লাইক লাস্ট 11 ইয়ার্স যাবত। তো আহ, এই যোগাতে যত রকম পজিটিভিটি আমাকে শেখানো হয় বা হয়েছে বা আমি নিজে প্র্যাকটিস করেছি, বা আমার ব্যক্তিগত লাইফের কথাও যদি আমি বলি, আমার না হাতে কলমের বিষয়টা বেশি কাজে দেয়। লাইক আমি সারা দিন মোটিভেশনাল স্পিচ শুনছি ইউটিউবে, বা কোর্স করছি বিভিন্ন আম, বিভিন্ন কনফারেন্স এইসবে যাচ্ছি। হ্যাঁ, সেটা ফিজিক্যালি হোক বা অনলাইনে হোক। আমি যখন শুনছি, ইনস্ট্যান্ট আমার ডোপামিন রিলিজ হচ্ছে একদম তুমুল ভাবে, এবং আমার মনে হচ্ছে যে আমি একদম মানে উথাল পাথাল করে ফেলবো সবকিছু। আমি এটা করতে পারি। বাট যখনই উম, ওই সেশনটা থেকে আমি বের হয়ে আসলাম, বা সেটা হয়তো কয়েক ঘন্টা, হয়তো ধরুন 24 ঘন্টা আমার মধ্যে থাকলো। আমি যেটা লং টাইম বলে ফেললাম, আসলে এতটাও থাকে না। অ্যান্ড দেন আমার জাস্ট এনার্জি পুরোপুরি ডাউন, মানে যেই আর সেই হয়ে গেল, ব্যাপারটা এরকম। সো আমি আসলে কখনোই কোনো, ইভেন কোনো কোর্স পর্যন্ত, খুব কম কোর্স এমন হয়েছে যেগুলো আমি অনলাইনে অ্যাক্টিভ থাকতে পেরেছি। আমার যখন আমি দেখা যায় হাতে কলমে কোনো একটা কিছু শিখতে যাচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে হাতে কলমে শিখতে যাচ্ছি, তখন আমি সরাসরি যদি যাই সেই জায়গাটায়, মানে ফিজিক্যালি, তখন সেটা আমার খুব ভালো কাজে দেয়। আমি স্লো শিখলেও শিখতে পারি ব্যাপারটা। এবং আরো সমস্যা হচ্ছে, আমি কোনো কিছুকেই ভাষা ভাষা ভাবে শিখতে পারি না। মানে আমার আমার ইন্টেনশনই থাকে এরকম, বা আমার টার্গেটই থাকে এরকম, যে আমি এটা শিখছি মানে আমি একদম প্রপার ওয়েতে যতটুকুন শিখছি, প্রপার ওয়েতে আমাকে শিখতে হবে। আমি শুনছি মানে আমাকে একদম মনোযোগ দিয়ে পুরোটা আমাকে শুনতে হবে। যদি বুঝতে না পারি একটা শব্দ, তাহলে আমি তার পরের সেন্টেন্সের কোনো কথা, কোনো শব্দই আর আমার কানে আসে না। মানে আমার ব্রেন জাস্ট
পজ হয়ে যায়। তো এই জন্য না আমি এনএলপির সেশন, আমি এর আগে যতগুলো আমি দেখেছি ইউটিউবের হোক বা আরো একটা গ্রুপ থেকে আমি দেখেছিলাম, তো যেটা হয় যে ইনস্ট্যান্ট আমি শুনছি, ইনস্ট্যান্ট আমার ডোপামিন নাইসলি রিলিজ হচ্ছে, নাইসলি আমি মনে করছি যে ওকে ফাইন আমি সব বুঝে গেলাম। আদতে কয়েক ঘন্টা পর ওটা আমার মাথায় আর থাকে না, ওটা জাস্ট আমি ভুলে যাই, আমার মাথায় আর কিচ্ছু থাকে না। এবং আমি আসলে এখনো অব্দি বুঝতে পারছি না যে এনএলপি সেশনটা আদৌ আমার করা উচিত হবে, কারণ এটা তো পুরোটাই মাইন্ডের খেলা, মাইন্ড গেম ইন টোটালি। আর আমার তো ওনাদের কথাগুলো ইনস্ট্যান্ট শুনে ভাল লাগছে, ইনস্ট্যান্ট শুনে মনে হচ্ছে খুব বুঝে গেলাম, বাট কয়েক ঘন্টা পর যতই আমি লিখে রাখি না কেন, কয়েক ঘন্টা পর আমি জাস্ট পুরো কনসেপ্ট ভুলে যাই। তো এই ব্যাপারটা ভাইয়া আপনি কতটুকু আমি বোঝাতে পারলাম জানি না। আচ্ছা, আমি আপনার কোশ্চেনে অনেকগুলো অ্যান্সার আছে আমার কাছে। প্রথম একটা জিনিস শুধু বলবো ফার্স্টে, আমরা একটু আগে একটা কথা বলেছিলাম, একটা মানুষের অ্যাজ এ হিউম্যান আমাদেরকে কিছু জায়গায় লিমিট করে ফেলে, তাই না? আমাদেরকে লিমিট করে ফেলে, লিমিট করে ফেলে বলতে কিভাবে আমাদের লিমিট করে ফেলে, আমাদের কিছু ক্লাউড, ছোট থেকে বড় হচ্ছি, বেড়ে ওঠা, আপনার কিভাবে বড় হচ্ছেন তার আমি জানি না, কিন্তু যখন বেড়ে উঠছেন কোনো না কোনো এন্ডে, আপনার এন্ডে আপনি যতগুলো কথা বলেছেন, আপনার কথার মধ্যে খেয়াল করবেন আপনার মধ্যে লিমিটিং বিলিফ আছে, আপনার ওয়ার্ডগুলোতে আছে, আপনার ওয়ার্ডে ইনার কনফ্লিক্ট আছে, আপনি নিজেকে নিজে লেবেলিং করছেন, আপনার প্রোক্রাস্টিনেশন আছেন, প্রোক্রাস্টিনেটেড, মানে আপনি একজন প্রোক্রাস্টিনেটর বা কিছু একটা, মানে এই সবগুলো কিন্তু আপনার মধ্যে খুব ভালোভাবে কাজ করছে। তাহলে এখন যতক্ষণ পর্যন্ত আপনার এই প্রসেস গুলো থেকে বেরোতে পারছেন না, মানে এই জিনিসগুলো আপনার লাইফ থেকে বা আপনার মন থেকে দূর করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো কিছু কাজ করবে না। এটা গেলে এক নাম্বার পয়েন্ট। এবার আসি সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ধরেন এনএলপি নামক কিছু নাই, আমরা এখানে যতজন আছি আমরা সবাই সাধারণ লোক, আমরা সবাই সাধারণ লোক, মানে আমরা সাধারণ লোক বলতে বলতে হচ্ছে আমাদের অন্য কোনো টুলস নাই, কিন্তু কিছু না থাকলেও আমাদের বাই বর্ন আমাদের কিছু বিহেভিয়ার আছে, জন্মসূত্রে যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে বিহেভিয়ারটা দিয়েছেন, এবং বিহেভিয়ার চেঞ্জেবল, যে কোনো বিহেভিয়ার চেঞ্জ করা যায়। আপনার এন্ড আমি খুব স্ট্রংলি একটা অ্যাডভাইস দিব, আপনি যদি সম্ভব হয় ডিস্ক, ডিআইএসসি বলে একটা ডিস্ক পরীক্ষা আছে, ডিস্কটা ফ্রি দেওয়া যায়, কিন্তু ফ্রি রেজাল্টটা মিলবে মাত্র 20%, কিন্তু তবুও ইনিশিয়ালি ফর ইউর ওন স্যাটিসফ্যাকশন আপনি ডিস্কটা সার্চ দিবেন, ডিস্ক অ্যাসেসমেন্ট গুগলে সার্চ দিবেন, ডিস্কের পেজ আসবে, ওই পেজে ঢুকে আগে একটা ফ্রি নিজের ব্যাপারে একটা সত্যিকার একটা অ্যাসেসমেন্ট করবেন, সময় নিয়ে, ঠান্ডা মাথায়, ভুলভাল এখানে কোনো মোটিভেশনের কিছু নেই, এখানে আপনার সম্পর্কে কিছু কোয়েশ্চেন করবেন, আপনি অ্যাসেসমেন্টটা করার পর আপনি একটা রেজাল্টও পাবেন, আপনি আগে রেজাল্টটা দেখেন। আমার পার্সোনাল ধারণা আপনার রেজাল্টে আসবে ডি ফর ডোমিনেন্স, I for influence, S for steady, C for compliance, এই চারটা মিলে হয় ডিআইএসসি। আপনার রেজাল্ট আসবে এস, মানে আপনি যতটুকু বলেছেন, আমি আপনাকে কখনো চোখেও দেখি নাই, সাক্ষাৎও দেখি নাই, শুধু কিছু ওয়ার্ড শুনেছি, ওয়ার্ডগুলোর উপর বেস করে আমার ধারণা আপনার রেজাল্ট আসবে এস, ডিআইএসসির এস। যাদের এস হাই ওদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, ধরেন আপনি যখন পড়তে বসবেন, আপনার এসএসসি পরীক্ষা আছে পরের দিন বা 10 দিন পর পরীক্ষা, আপনি দেখছেন আপনার সব বই খাতাগুলো আছে কিনা, আপনার যদি বই একটাও না থাকে আপনি কিন্তু পড়তে বসবেন না, আপনার একটা বইতে হয়তো একটা পরীক্ষার প্রশ্ন আছে, কিন্তু বাকিগুলো তো আপনার কাছে আছে, মানে আপনি যদি পড়েন বাকি 9টা তো পড়ে ফেলতে পারবেন, কিন্তু আপনারটা হচ্ছে না, আমার সবগুলো থাকতে হবে, সমস্ত বই খাতা সব গোছানো থাকতে হবে, নোট বই থাকতে হবে, 5-6 রকমের কালার পেন থাকতে হবে, সব আমি গুছাবো, বসবো, ওয়ান বাই ওয়ান একটা 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 রেজাল্ট করব, এই করতে করতে আপনার মানে টাইমটা প্রচুর ওয়েস্টিং হয়, এটা প্রোক্রাস্টিনেটর, মানে যারা এস হাই দে আর প্রোক্রাস্টিনেটর। এস হাই হলে যে আবার খারাপ হয় তা না, আবার এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, কিছু কিছু জবের জন্য এটা ইম্পর্টেন্ট, যে লোক রিসার্চের কাজ করে, যিনি ল্যাবে কাজ করে, ওনাকে কিন্তু ল্যাবের মাঝখানে একটা কাজের সময় আপনি আরেকটাতে যেতে পারবেন না, ওনাকে কিন্তু ওই কাজ সব গুছিয়ে একত্রে সেট করে ওনাকে কিন্তু কাজটা শুরু করতে হবে, সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট প্রফেশন। কিন্তু নর্মাল লাইফে এটা সমস্যা। আমার ধারণা আপনার আলমারি খুললে, আপনার কাপড়ের আলমারির কথা বলছি, আপনার আলমারিটা যখন ওপেন করা হবে দেখা যাবে সবকিছু সুন্দর ভাঁজ 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 করে একদম সবকিছু গোছানো আছে, আপনার বই টয়ে সম্ভবত বইয়ের আলমারিতে খুব সুন্দর করে গোছানো, খুব বিউটিফুল আপনার এখানে আছে। সুতরাং এটার জন্য আগে আপনি নিজেকে একটু, নো দাইসেলফ বলে একটা কথা আছে না, আপনার এনএলপি একদিনের ট্রেনিং আপনার কি হবে, এনএলপি একদিনের ট্রেনিং কিছুই হবে, এনএলপি একদিনের ট্রেনিং আপনি ইনফরমেশন গুলো জানলেন, প্রসেস করলেন, এরপর কাজটা তো করতে হবে, এটা এনএলপি করেন যাই করেন, আপনাকে কাজ করতেই হবে।
নেক্সট লেভেল আপনাকে যেতে হলে আপনাকেই কাজ করতে হবে, এবং এই কাজ করার প্রসেসটা সবসময় কঠিন। কঠিন কেন? হ্যাবিট ক্রিয়েট করতে ইট টুক 66 ডেজ। আপনি এই যে প্রোক্রাস্টিনেশন থেকে সরে কোন একটা জিনিস টার্গেট করে ওইটা ধরে যে কাজ শুরু করবেন এবং এটা কন্টিনিউ করা, ইট টুক মিনিমাম 66 ডেজ টু গো টু দ্য নেক্সট লেভেল। এটাকে একটু হ্যাবিটের কাছাকাছি আনা। সুতরাং আপনাকে এনএলপির আগে বা এনএলপি না কোনো এলপি আপনাকে সরাসরি হেল্প করবেন। ইউ গেট দ্য টুলস, টুলসটা তো ইউজ করতে হবে। আমি আপনাকে গাড়ি কিভাবে চালাতে হয় না হয় সবকিছু শেখাই দিলাম। আপনি একজন কারো কাছে গেলেন ড্রাইভিং লাইসেন্স স্কুলে, ড্রাইভিং স্কুলে আপনি 3 দিন গেলেন। আজকালকে তো অটো গাড়ি কিছুই নেই আসলে চালানো, গাড়ি চাবি দিয়ে স্টার্ট দিলেন, DRS এই জিনিসগুলো একটু শিখলেন, দ্যাটস অল। আপনি গাড়ি চালানো, আপনার মনে হলো আমি গাড়ি চালানো শিখে গেছি। কিন্তু আপনি গাড়ি চালানোর এক্সপার্টাইজ গ্রো করতে আপনাকে মিনিমাম 3 মাস প্রতিদিন ড্রাইভ করতে হবে। মিনিমাম 3 মাস এভরিডে। এই 3 মাস যখন ড্রাইভ করবেন এবং আপনি যখন এটা ব্যাক করে আপনি গাড়ি ব্যাক করা শিখতে আরো ধরেন 3 মাস লাগবে, তাহলে 6 মাস পরে ইউ ক্যান সে আই ক্যান ড্রাইভ কার। এর আগে কিন্তু আপনি বলতে পারবেন না আপনি গাড়ি চালাতে জানেন। তো সুতরাং এই এন্ডে হচ্ছে কি আমার এন্ডে আর ইনস্ট্যান্ট ডোপামিন, ডোপামিন ইনস্ট্যান্টে রিলিজ হয়। ডোপামিন ভালো হরমোন না। ডোপামিন আপনার কোনোভাবে ভালো হরমোন না। ডোপামিনটা হচ্ছে যেটা ইনস্ট্যান্ট। আমি বললাম আপা আপনি যা সুন্দর করে কথা বলেন, আমি এটা বলে দিলাম আপনি যা সুন্দর, আপনার কথা কি সুন্দর, দিস ইজ কল্ড দ্য ইনস্ট্যান্ট ডোপামিন। আপনার ভালো লাগবে শুনতে, কিন্তু আপনি যখন কিছুক্ষণ পর আপনি এটা ভুলে গেছেন। সুতরাং ডোপামিন ক্যানট বি ইয়োর ওয়ে। ডোপামিন দিয়ে হয় না। আমাদের হরমোন 4টা আছে, 4টা বা 5টা আছে। ডোপামিন হচ্ছে ওয়ার্ড স্টোন। ডোপামিন ইজি টু রিলিজ। আমার ব্রেইন লাভ ডোপামিন, ওই জন্য ব্রেইন আমাদেরকে ওই কাজগুলো করায় যেখানে ডোপামিন রিলিজ হয়। ফেসবুক, ডোপামিন রিলিজ হয়। বিরিয়ানি, ডোপামিন রিলিজ হয়। আপনি যে কোনো ধরনের ফাস্টফুড, ডোপামিন রিলিজ হয়। আপনি যে কোনো ধরনের প্রেস, সরাসরি প্রেস, ডোপামিন রিলিজ হয়। আমরা ধর্মীয় ভাবে যদি যান, ধর্মীয় ভাবে প্রেস বারণ, সরাসরি প্রেস বারণ, যেটা ডোপামিন রিলিজ হয়, কারণ এটা আপনার কোনো কাজে আসে না। সুতরাং ডোপামিন রিলিজ যেটা হয় এটা আপনার টার্গেট না। আপনার টার্গেট হচ্ছে যেখানে সেরোটোনিন রিলিজ। আপনার টার্গেট হচ্ছে যেখানে অন্য হরমোন রিলিজ হয়, নট ডোপামিন। ওগুলো ইনস্ট্যান্ট রিলিজ হয় না, ওগুলো প্রসেসে রিলিজ করতে হয়। এবং তারও আগে আমি বলবো আমার ধারণা, আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন, আপনি DISC, ডিস্ক অ্যাসেসমেন্ট বলে আপনি একটা পরীক্ষাটা দেন, আমার ধারণা আপনার এসটা হাই আসবে। এসটা হাই আসলে এবং নিজেকে নিয়ে একটু কাজ করেন, আপনার শুধু ওই যে আমি অনেককে চিনি আপনি যেটা বলছেন, আসে ট্রেনিং করে কোনো রেজাল্ট নাই, করতেই থাকে অনেকে। তবে বাংলাদেশের মানুষ তো ট্রেনিং ফেনিং করে না, করলে আরো কিছু উপকার হতো আর কি। ধরেন NLP তে আপনি রেজাল্ট পাবেন যদি, ইফ এটা একটা কন্টিনিউয়াস একটা ফুল ট্রেনিং হয়। মানে NLP ট্রেনিংটা কিন্তু টানা 6 দিনের সেশন, যেটা NLP প্র্যাকটিশনার বলে মিনিমাম 5 ডেজ। 5 ডেজ আপনি সকাল 9টা থেকে বিকাল 5টা 6টা যতক্ষণই হোক, এটা একটা 5 দিন টানা যখন, এবং টানা করতে হয়। যদি আপনি করতে পারেন এট দ্যাট টাইম ইউ গেট দ্য ট্রান্সফরমেশন। আপনি যেটা চাচ্ছেন ওটা ট্রান্সফরমেশন। একদিনের কোনো ট্রেনিং ট্রান্সফরমেশন হয় না। তারপর হিপনোথেরাপি একটা হাইলি পাওয়ারফুল প্রসেস আছে, আপনার জন্য খুবই ইফেক্টিভ হতে হিপনোথেরাপি কোচিং। হিপনোথেরাপি কোচিং এর কথা বলছি। হিপনোথেরাপি আর হিপনোসিস দুইটা আবার দুই জিনিস। হিপনোসিস হচ্ছে ওয়ান কাইন্ড অফ শো পিস, আর হিপনোথেরাপি হচ্ছে থেরাপিউটিক। এটা হচ্ছে থেরাপিউটিক। আপনার হিপনোথেরাপি হাইলি ইফেক্টিভ হতো আপনার জন্য। তাহলে আপাতত আমার সাজেশন হচ্ছে আপনি আপাতত ইয়েটা মেরে দেন, আপনি একটা DISC একটা পরীক্ষা দেন, রেজাল্টটা এস হাই আসে কিনা দেখেন। এবং ওইখানে রেজাল্টের সাথে আপনাকে বলবে আপনাকে কি করা উচিত, আপনার কোন পার্টটা আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, ওগুলো রেজাল্টের সাথে ওরা সুন্দর করে ইন করে দেবে। বুঝতে পেরেছেন আপা? উম, ভাইয়া তাহলে একটু আমাকে কাইন্ডলি ইনফরমেশন যদি আপনি এখানে দেবেন, বা আমি আপনার সাথে পার্সোনালি কমিউনিকেট করে জানতে পারবো আমাকে কিনা আমি জানি না। পার্সোনালি কমিউনিকেটের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সময়। আমার আর কোনো কিছু আচ্ছা, প্রবলেম নেই, আমার প্রবলেম হচ্ছে সময়। এই যে দেখেন রাত 11টা বাজে, আমি কিন্তু এখনোই ক্লাসে। এটার আগে আমার আরেকটা ক্লাস ছিল 8টা থেকে 9টা পর্যন্ত। আচ্ছা, আই সো সরি। তারপরেও যদি একটু আমাকে বলতেন যে হিপনোথেরাপিকের কোনো কোর্স জিজ্ঞাসার বাংলাদেশে কথা বলছি। হিপনোথেরাপি আমার জানা মতে আমি ছাড়া কেউ যায়নি। আমার জানা মতে আমি একসময় করতাম। ওই যে বললাম আমার ভাত তো খাইতে হবে দিন শেষে, এগুলো করে বাংলাদেশে ভাত খাওয়া যায় না, এই জন্য বন্ধ করে দিচ্ছি। নেক্সট কোনো সম্ভাবনা আছে কোনো কোচিং? না, কোনো কোচিং? সম্ভাবনা নেই, আমি একদমই আনহ্যাপি কিছু সাজেদ কিছু ভাই, আমার জায়গায়। একটা প্রশ্ন ছিল আর কি, শেষ জি, হয়ে যাওয়ার ওয়াহিদ আগে। ভাই, অনেক লেট মেহরোজ লেট ভাই, ভালো আছেন? মেহরোজ আপা, ফারজানা সিদ্দিকা, তিনজন সরি, থাকছিল আমি একটু প্লিজ। ফ্লোরটা নিয়ে নিলাম, ইফ ইউ কোনো ডোন্ট মাইন্ড। অসুবিধা নেই, কোনো অসুবিধা সাজেদ নেই ভাই, বলেন। সাজেদ ভাই, আপনি লাস্ট লাস্ট ওয়ার্কশপে আমি ছিলাম, চিনতে পেরেছেন মনে হয়। জি জি ভাই। আচ্ছা। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে আমি মিররিং এর ব্যাপারে আর কি, আপনি মিররিং এর ব্যাপারে একটা জিনিস বলছিলেন যে বারবার যে মিরর করলে ভালো এবং ম্যাচিং, ঠিক আছে।
তো আমি একটু অন্য দিক থেকে চিন্তা করছিলাম যে ধরেন কেউ আমার সাথে খুব রেগে কথা বলছে, তো সেই সময় হ্যাঁ যদি আমি হ্যাঁ মিররিং করতে যাই, ইট উইল বি ডিফিকাল্ট। সে সময় হ্যাঁ। ম্যাচিংও যদি করতে যাই, সো দেয়ার আর সাম আদার এফেক্ট অ্যাজ ওয়েল, রাইট? না, কেউ যখন রেগে কথা বলছে আপনি তখন মিরর করবেন না, আপনি তখন ম্যাচিং করবেন। করার তো টেকনিক আছে ভাইয়া, মানে আমি তো আপনাকে আচ্ছা। অনলাইন বলে না দিলাম না, আই এইসব নো। কিছু। কিন্তু ম্যাচিং মিররিং এর প্রসেস আছে। প্রসেস প্রসেস আছে না? একজন লোক এসে আপনাকে, আপনি কাস্টমার সার্ভিসে আছেন, আপনি চেয়ারে বসে আছেন, আপনার সামনে আসলো আমার টাকা ধরেন গত বৃহস্পতিবারে, সরি মঙ্গলবারে আমি বিকাশ থেকে, আমার একটা পার্টি আছে, পার্টি আমাদের টাকা পায়। তো উনাকে আমি উনার ব্যাংক অ্যাকাউন্টে এর আগেও পাঠিয়েছি অনেকবার। আমি বিকাশ থেকে উনার ইস্টার্ন ব্যাংকে 40,000 টাকা ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার পর টাকা মানে এখানে লেখা দেখাচ্ছে অপেক্ষমান, শেষ, ঝুলে গেছে, বুঝছেন। মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার আমি এবার ফোন টোন করি বিকাশে। ফোন দেওয়ার পর এখানে ওই যে এখানে এই নাম্বার দাও, এই নাম্বার দাও, এই নাম্বার দাও, হয় না, মানে ঘুরছে আর ঘুরছে, চেক নাম্বার থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু টাইপই করছে আর কি। তারপরে আপনার লাইভ চ্যাটে গেলাম। লাইভ চ্যাটে যাই বরং লাভ হয়েছে, কিন্তু লাইভ চ্যাটে গদবাধা কিছু রিপ্লাই দিতে হলো, কিন্তু আমি তো তখন পারলে মারতে যাবো, তাই না? অবস্থাটা এরকম 3 দিন 4 দিন, হয় টাকা ফেরত দাও বা টাকাটা ওদেরকে দাও, কিছু একটা তো হবে। এখন ওইসব টাইমে যখন আমি সামনে ধরেন গেলাম, আমি তো খুব অ্যাগ্রেসিভলি যাব। এখন আপনি তো বসে আছেন স্যুট বুট টাই টুই পরে এখানে বসে আছেন, আমি গিয়ে বলছি আপনাকে ইয়ে টাকা দাও, এখন উনি করবেটা কি? আসলে তো এখানে জব করে। এটা সফটওয়্যারের কোনো সমস্যা বা সিস্টেমের সমস্যা, বা এটা প্রসেসে সলভ হবে কমপ্লেন করলে। তখন ওই যেখানে কিভাবে ম্যাচিং, কিন্তু ম্যাচিং মিররিং না করলে উনার রাগ রাগ বাড়তে থাকবে, এক পর্যায়ে গিয়ে মারামারি হয়ে যায় না? ওই ম্যাচিং মিররিংটা করতে পারলে মারামারিটা হয় না। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। জি। আরেকটা প্রশ্ন ছিল, আপনার ওই ফিজিক্যাল সেশনটা কোথায় হবে, চিটাগাং না ঢাকা? আমি তো জানি আপনি না চিটাগাং না, থাকেন। আমি তো চিটাগাং থাকি না। চিটাগাং এ হঠাৎ হঠাৎ মাঝে মাঝে ও আচ্ছা, করাতাম, আপনি তাও ঢাকায় থাকেন। করোনা। আমি ঢাকায় আচ্ছা থাকি। আচ্ছা। আচ্ছা, জি। গুড, গ্রেট। সো আই এম জি। অলসো ঢাকা। থ্যাংক ইউ সো জি। মাচ। থ্যাংক ইউ খোদা সো হাফেজ। মাচ। জি, খোদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। জি, মেহরুজ আপা, ফারজানা সিদ্দিকা, বুশরা, জিন্নাত, তিনজন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আমার নাম সালাম। ফারজানা সিদ্দিকা। আমি একটু মানে নিলাম লিভ এটা। থ্যাংক ইউ ফর টুডে সেশন। স্যার, আমি হচ্ছে লং টাইম ট্রেনার হিসেবে কাজ করি। তো মানুষ নিয়ে যেহেতু কাজ, আমাকে ওই সাইকোলজিক্যাল আসপেক্টে অনেক সময় তাদেরকে ট্রেনিং সেশনে মনোযোগ ধরে রাখা হলো, যে আপনি কিছু জিনিস ক্লিয়ার করেছেন। তো এইটার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এনএলপির একটা সেশন লং, মানে 5 ডেজ অর 10 ডেজ একটা মানে অফলাইন আমার নিজেরই করা দরকার আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য। এই ধরনের কোনো অপরচুনিটি আছে কিনা? আর সেকেন্ড একটা কোশ্চেন আছে স্যার, সরাসরি আমি দুইটাই শেষ করে দিই। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি একটা কনসেপ্ট বলেছেন, আমি এখন রিলেট করতে পারছি না, যে অনেক সময় মিররিং অ্যান্ড আরেকটা কি বলেছেন, সরি ম্যাচিং, রিকল করতে। মিররিং। ম্যাচিং, রাইট। অনেক সময় দেখা যায় যে যেহেতু আমি ট্রেনার হিসেবে কাজ করেছি, অনেক মানুষকে আমি আরএমজি সেক্টর থেকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এই ধরনের মানুষদেরকেও অনেক ধরনের ট্রেনিং করিয়েছি। তো আমার ক্ষেত্রে যেটা হয়, রিসেন্ট যেটা আমি ফিল করছি, অনেক সময় ওই যে মানুষকে জাজমেন্টাল ওয়েতে আর কি দেখা, ওই প্রবলেমটা মনে হচ্ছে যে আমি ফেস করছি। যে কাউকে দেখলে আমার কাছে কেন যেন মনে হয় উনার কাছ থেকে আমি ভালো ফিডব্যাক পাবো না, আবার কাউকে দেখলে মনে হচ্ছে যে না, উনার কাছ থেকে আমি আউটপুটটা ভালো হব। তখন আমি একটা বাউন্ডারি সেট করে ফেলছি। এইটা আসলে কিভাবে রিমুভ করা যাবে? থ্যাংক ইউ ভেরি এটা মাচ। ভাইয়া ওই যে বললাম, একদম আপনি অনলাইনে সবকিছুই সম্ভব না। আপনাকে এনএলপি ট্রেনিংটা কিভাবে হয় এটা একটু বলি। এনএলপি ট্রেনিং কিন্তু, নর্মাল ট্রেনিং কি হয়? নর্মাল ট্রেনিং হচ্ছে আপনি আসলেন, বসলেন, স্লাইড টেট দেখায়, অনেক কথাবার্তা বলে, সারাক্ষণ ট্রেনার ওয়ান ওয়েতে কথা বলে, আপনার থেকে দুই চারটা ফিডব্যাক নিল, আবার উনি কথা বলছে, একটা বই আনলো, বইটা শেষ করে দিল, ট্রেনিং শেষ, খোদা হাফেজ বাংলাদেশ। কিন্তু এনএলপি ট্রেনিং এ যেটা হয়, আপনাদের অডিয়েন্সকে কাজ করতে হয়। যে কারণে এনএলপি ট্রেনিং এর একটা চ্যালেঞ্জ হয় কি, যখন অডিয়েন্স কম হয় সেশনটা খুব কঠিন হয়েছে। এনএলপি সেশনে ধরেন একটা টেক টুলস নিয়ে কথা হলো, টুলসটা করে দেখানো হলো, ধরেন আমি ট্রেনার হিসেবে করে দেখালাম টুলসটা এরকম। এরপরের পার্টটা হচ্ছে অডিয়েন্সকে গ্রুপ করে দেওয়া হয়, তিনজন 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 গ্রুপ। তোমরা এটা প্র্যাকটিস করো নেক্সট 10 মিনিটস, তুমি ওকে করো, ওকে করো, ওকে করো, তুমি তুমি ওকে, এভাবে করতে থাকতে হয়। এবার যখন কন্টিনিউ করে বিভিন্ন টুলস নিয়ে নন স্টপ করতে 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 করতে, যেটা বললেন না, এটা যদি ইফ ইট ইজ 5 ডেজ সেশন, এখানে এনএলপি ধরেন 15টা টুলস আছে, এক্সাম্পল 15 টুলস আপনি 5 দিন ধরে প্র্যাকটিস করছেন। প্রথমটা হচ্ছে ইউ লার্ন ইট, আপনি অটোমেটিকলি করতে করতে শিখবেন। থিওরি আপনাকে জোর করে শেখানো হবে, এনএলপি ট্রেনিং কিন্তু রিটেন টেস্ট আছে।
রিটেন টেস্ট বলতে আপনাকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে, আপনি বাসায় বসে দেখে দেখে লিখবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা করে দিতে হবে, ম্যান্ডেটরি। কারণটা হচ্ছে আপনি যখন এই কোশ্চেন গুলো লিখবেন, লিখতে 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 আপনার ব্রেনে সেম রিপিটেশন কনসিস্টেন্সি আস্তে আস্তে ঢুকবে, এবং ঢুকতে 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 এক সময় দেখবেন আপনি ওই জায়গাটার থেকে স্টেট বলে এটাকে আমরা, আপনি এক সময় নেগেটিভ স্টেটাতে ধাস করে বেরোয় আসছেন। এটা কিন্তু ম্যাজিক না, মানে এটা ম্যাজিক বলতে আপনি আসলেন 15 মিনিট পর নেগেটিভ স্টেট থেকে বেরোয় গেছেন, এটা ওরকম হবে না। এটা বেরোতেও সময় লাগে আপনার। বছরের পর বছর একটা প্যাটার্ন, একটা থিঙ্কিং, একটা জিনিস আপনার ব্রেনের মধ্যে রয়ে গেছে, এটা আপনি মিনিটের মধ্যে মানে ম্যাজিকের মতো আসলে এটা কাজ করবে না। এটুক সময় আপনাকে দিতেই হবে। তো সুতরাং আপনাকে এটা প্রসেসটা নিয়ে কাজ করতে হবে কমপ্লিট। মানে এখানে আমার এমন কোনো কিছু নাই যেটা আমি আপনাকে বললাম এখনই, ধরেন আমি বলতে পারি ওটাকে বলো উপদেশ, উপদেশে কাজ হয় না। আপনি যা এখানে ধরেন এলাপ আপনার একটা প্রবলেম বললো, আপনি একটা প্রবলেম বললেন, এখানে আপনি সবাইকে বললেন একটা প্রবলেমের সলভ কি, সাথে সাথে বলবে এটা করো এটা করো এটা করো, কিন্তু রেজাল্ট হবে না। কারণ এটা করাটা তো ইস্যু, কি করতে হবে আমরা সবাই জানি, কিন্তু ওই যে ব্যাক এন্ডে আমাদের যে আনকনসিয়াস মাইন্ড, ও তো জানেন, ওকে তো বুঝাইতে হয়। এখন ওকে বোঝানোর ওয়েটা হচ্ছে মেটাফোর, ওকে বোঝানোর ওয়েটা হচ্ছে পিকচার, ওকে বোঝানোর ওয়েটা হচ্ছে ওকে আমাকে ট্রেইনের মাধ্যমে রাখতে হয়। তো শুধু এটা যদি একটা সেশনের পর সেশন কিছু এই ধরনের সেশন হয়, আপনি ওটা থেকে বেড়ে আসতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আর একটু ছোট্ট একটু, সেটা হচ্ছে যে সাবকনশিয়াস বা আনকনশিয়াস মাইন্ডে ইগো, সুপার ইগো, এগুলো কি কোনোভাবে প্রভাব ফেলে? এগুলো আপনি দুইটা ইস্যু আছে এখানে, আপনি ইগো সুপার ইগো যেগুলো বলছেন এগুলো হচ্ছে সাইকোলজির কিছু বেসিক সাইকোলজির কিছু টার্ম, আপনার এরিক এরিকসন বা এটা জিনিসটা নিয়ে আসছে। কিন্তু এনএলপির ক্ষেত্রে এই জিনিসটা ওরা অন্য টেকনিকে অন্যভাবে আগায়, খুব বেশি চাপ পড়ে না। ইগো তো থ্যাংক আছে হিউম্যান। থ্যাংক ইউ জি, স্যার। থ্যাংক ইউ সো মাচ। জি, মেরোজ আপা, তারপর বুশরা জিন্নাত, আপনার দুজনে অনেকক্ষণ ধরে হাত উঠে আছে। সালাম আলাইকুম ভাইয়া। আমি জি, মেহরোজ ওয়ালাইকুম। চিটাগং থেকে। আপনি 2020-এ আমার কোচ ছিলেন। আপনি হিপনোথেরাপির মাধ্যমে আমাকে কিছু হেল্প করেছিলেন ওই আচ্ছা সময়। আচ্ছা আচ্ছা, এখন চিনতে পেরেছি। জি 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 ভাই, আপা ভালো আছেন আপনি এখন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রবলেমটা ব্যাক করেছে, কিন্তু আপনি এখন হিপনোথেরাপি কন্টিনিউ করছেন না শুনে একটু ডিসঅ্যাপয়েন্টেড দুঃখ। হলাম। তো আর নিজেকে, আপনার এই আপনাকে তো প্রসেসটা শিখানো হয়েছিল, আপনি প্রসেসে যদি একটু সময় দেন আপনি পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো ওই এক্সারসাইজ গুলা করলে আশা করছি আবার তাহলে অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই, ইনশাআল্লাহ। ট্রাই মাই লেভেল বেস্ট। আর আমি কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টে এটা করতে চাচ্ছি, কিন্তু লোকেশন ঢাকা হওয়াতে। লোকেশন ঢাকা, হ্যাঁ এটা চিটাগাং, ঢাকা ডিফিকাল্ট ডিফিকাল্ট। তো আপনার যদি চিটাগাং এ করার ইচ্ছা থাকে, সুযোগ থাকে, তাহলে প্লিজ। চিটাগাং এ চান্স খুবই কম, ওই যে বললাম আপনার, আমাদের আপনি আইমান সাদিকের সাথেও যদি কথা বলেন, ও তো যায় আর এই জায়গায়, আপনি ওকেও যদি জিজ্ঞেস করেন চিটাগাং এ কিছু করবে কিনা, ও 50 বার ভাববে করার আগে আর কি, মানে এটা কি করা সম্ভব কিনা আদৌ। কারণ আমাদের লার্নিং নাই, আমাদের দেশের 18 কোটি মানুষ, হ্যাঁ, 18 কোটি মানুষের মধ্যে শেখার মতো, মানে আপনার ইয়াং চ্যাপ যদি আমরা বলি, আমাদের ইয়াং চ্যাপ আছে ধরেন 6 কোটি। তারপর আমরা যারা একটু এরপরে যারা এক্সিকিউটিভ লেভেল কাজ করছে বা এই ধরনের লোক আছে মিনিমাম 6 কোটি। 6 কোটি লোকের মধ্যে যদি 10% লোক শেখার মানে পড়াশোনা করতে চাইতো, তাহলে হয় 60 লক্ষ। আপনার মিনিমাম আমার মতো 10,000 সাবজেক্ট লাগতো বাংলাদেশে যদি এটা সার্ভ করতে হয় মিনিমাম। তা ওই জায়গায় ধরেন সেকেন্ড কেউই নেই আর কি, মানে এটা হচ্ছে অবস্থাটা এত দুঃখজনক, কারণটা হচ্ছে এটা কোনো মার্কেট নেই আমাদের দেশে। উই বিলিভ দ্যাট সফট স্কিল শুড বি ফ্রি, ইট শুড বি ফ্রি। আমার আমার কোনো ইয়ে লাগবে না, পেমেন্ট লাগবে না, কিছু লাগবে না, ট্রেনার বাতাস খায়, ওনার কোনো খরচ নেই, ওনার মানে অনেকেই বলে এটা নাকি আমার দায়িত্ব, মাগনা। তা মাগনাটা করি, এই জন্য মাগনাটা কারণ মাঝে তো বন্ধ করে দিচ্ছিলাম আমি, 2021, 22, 23, 24 কোনো সফট স্কিলের ট্রেনিং করাইনি, একদম জিরো ছিল। আমরা 25 থেকে এসে আবার ছোট আকারে শুরু করছি এটা, দেখি কি হয় কোন দিকে যায়, কিন্তু মার্কেট খুবই খারাপ। ঢাকা না চিটাগাং দুটো ভাই, আই ক্ষেত্রে বলি। থিঙ্ক এটা অনেক প্রমিসিং, কারণ আমি লাস্ট 2 মাস ধরে বেশ কিছু ট্রেনিংই অ্যাটেন্ড করেছি। আপনি আমাকে বলেছিলেন যে আমার প্রফেশনের বাইরেও আমার ফিনান্সিয়াল কিছু কন্ট্রিবিউশন দরকার টু সাস্টেইন। তো আমি ওইদিকে এগিয়ে আগাচ্ছি। এখন আমার একটা 8 জনের সেলস টিম আছে। তো মাশাআল্লাহ। ওদের জন্য আমি কমিউনিকেশনের এই ডেভেলপমেন্ট স্কিলটা, অলরেডি একজন আজকে পার্টিসিপেট করেছে। তো আমি চাচ্ছিলাম যে ওদের জন্য যদি জিনিসটাকে করা যেত, তো আই থিংক আপনি একটু ট্রাই করলে চিটাগং আপনার নিজের শহর, এটা পসিবল। না, অবশ্যই আই অবশ্যই হবে না কেন, কোনো না কোনো সময় হবে। কিন্তু আরেকটা ইস্যু বলি, ওইটা একটু মজার কথা, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স।
আমি 2000, আমি 98 থেকে ঢাকায় এসে ট্রেনিং করি। আমি কিন্তু চিটাগাং এ ছিলাম 2006 সাল পর্যন্ত। জি। আমি 98 থেকে ঢাকায় এসে ট্রেনিং করতাম। এবং তখন 98, 99, 2000-এ আপনার বিডি জবস ট্রেনিং করাতো। ওনারা তখন চার্জ করতেন 3000 টাকা, মানে 98, 99, 2000 সাল। এখন হচ্ছে 2025, ট্রেনিং ফি কিন্তু এখনো 3500 টাকা। হ্যাঁ, সেটাই সর্বোচ্চ আমি মনে হয় দেখলাম লিডারশিপের একটা 6000 দিয়ে করলাম নটরডেমে ঢাকায়। অনেক কষ্ট করে গেছিলাম। তো এইটাই হচ্ছে হাইয়েস্ট, এর চেয়ে উপরে দেখে নাই। দেখেন নাই, কারণটা হচ্ছে যে কারণে আপনার কোয়ালিটি ট্রেনিং ও পাচ্ছেন না। আপনি কোয়ালিটি সেশন চাইলে আপনাকে কোয়ালিটি ভেন্যু লাগবে, কোয়ালিটি এনভায়রনমেন্ট লাগবে, কোয়ালিটি সবকিছু লাগবে, এবং কোয়ালিটির সাথে কস্ট, যেটা পৃথিবীর সবচেয়ে পুরনো প্রবলেম, কস্ট ভার্সেস কোয়ালিটি, এই প্রবলেমটা সব সময় থাকবে আর কি। আর আমাদের যে কোনো সার্ভিসেরই ক্লায়েন্টের হচ্ছে ওনারা সব মিনিমাম ইনভেস্ট করবে, ম্যাক্সিমাম আউটপুট চাইবে। এক্স্যাক্টলি, এই আমার হচ্ছে যেটা ব্যালেন্স এক্সিকিউটিভ করাটা। এক্সিকিউটিভ এডুকেশনে সবার রিকোয়ারমেন্ট হচ্ছে 15,000 টাকা দিবে আর হার্ভার্ডের সার্টিফিকেট নিবে, কিন্তু 15,000 টাকা নট ইভেন $100 আর কি। $100 প্রায় 13,000 টাকা এখন। এখন $100 হার্ভার্ডের সার্টিফিকেট তো সম্ভব না, অ্যাটলিস্ট তো $15,000 যেতে হবে আর কি। তো এখন ওইগুলো বোঝানো যায় না, প্রবলেম তো আছেই, মানে আমাদের দেশে কিছু জায়গায় এখন একটা ইস্যু ছিল, যদি আমাদের পার ক্যাপিটা ইনকাম অনেক কম বা কেউই এফোর্ড করতে পারছে না, ওইরকম হলে অন্য কাজ করা যায়, কিন্তু ওইরকম সেশন না আমাদের। কক্সবাজারে কোনো হোটেল ফাঁকা যায় না, সিলেট কোনো হোটেল ফাঁকা যায় না। তো সুতরাং ইটস নট ট্রু যে আমাদের ফিনান্সিয়াল ইস্যু পুরোটা। মেন্টাল ব্লকটা একটা বড় ইস্যু, মেন্টাল জি। ব্লকে। ঠিক আছে আপা, তারপর ইনশাল্লাহ আপনি দেখা হবে চেষ্টা করবেন কখনো যদি হয়তো। কর্পোরেট ভাবেও পসিবল হয়, আমি আপনার সাথে টাচে থাকবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক থ্যাংক আছে ইউ। তাহলে। জি, আসসালামু আলাইকুম। বুশরা আপা অনেকক্ষণ হাত ধরে বসে আছেন, হাত ব্যথা করো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপা। আসলে আমি তো আপনাদের কোয়েশ্চেন শুনে একদমই হ্যাং হয়ে গেলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না একদমই। আমি এই ডিসিপ্লিনের বাইরে একটা মানুষ, ফেসবুকে স্ক্রল করে এনরোল করলাম। আমার কিছু নিজের কিছু বেসিক প্রবলেমের জন্য ভাবলাম দেখা যাক যে কোনো কিছু চেঞ্জ করা যায় নাকি। আমি যেটা সাফার করি, আমি কমিউনিকেট করতে গেলে বা কারোর সাথে রিলেশনশিপ বিল্ড বিল্ড করতে গেলে, আমি বলে রাখি আমি 35। তো এইখানে দেখি আমি যে বেশি দিন কারোর সাথে আমি রিলেশনশিপ রাখতে পারি না। দেখা যায় আমি খুবই ব্যাশিং হচ্ছি বা আমাকে ইউজ করতেছে। আমি একদম পয়েন্ট টু দা পয়েন্ট আমি সুন্দর করে নিজেকে ডিফেন্ড করে ফেলতে পারি না বা সিচুয়েশন নর্মাল করতে পারি না। এরপর একটা পর্যায়ে দেখা যায় যে আমি নিজে দিতে দিতে টায়ার্ড হয়ে আমি রিলেশনশিপ এন্ড করে ফেলতেছি, এবং আমার প্রচুর পরিমাণে অভিযোগ থাকে আমার নিজের উপর যে আমি কেন করলাম বা কেন মানুষ এরকম। মানে টিল নাও আমার এটাই মনে হয় যে কেন মানুষ এরকম। তারা একটু আন্ডারস্ট্যান্ডিং, মানে আর একটু সেন্স থাকলে তো হয়। তো এইটা এখানে মনে হয় যে সব মানুষের তো ভুল না, আমার মনে হয় আমারও কিছু নিজের উপর কাজ করা উচিত। আমারও হয়তো ভুল আছে। আমি হয়তো বাউন্ডারিটা সেট করতে পারি না বা কোথাও একটা বড় কোনো গ্যাপ আছে। এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আমি একটা আপু করেছেন শুনে আমি ভাবলাম এটাও ইনক্লুড করা দরকার। সেটা হচ্ছে আমি নিজে প্রচুর পরিমাণে অ্যাটেনশন ধরে রাখতে পারি না যে কোনো কাজে। আমি এই এতদিন পর্যন্ত আমি জীবনে অনেক কাজ শুরু করছি, কিন্তু আমি কোনোটা শেষ করতে পারি নাই। প্রথমে খুব অনেক বেশি মানে নিয়ে, উদ্যম নিয়ে কাজ শুরু করি, কয়েকদিন চালাই, এরপর একদম থেমে দেই। সবকিছু আমি একদম পারফেকশনিস্ট টাইপের চাই, কিন্তু আসলে এরপর দেখে ছেড়ে দিচ্ছি। অনেক কোর্স করেছি, অনেক ইয়ে করছি আমি। পড়াশোনা শেষ করার পরে নিজে চাকরি করা বা অনেক ধরনের কাজ স্টার্ট করছি। টিল না আমি 4-5টা কোর্স করতেছি, আমার 2টা বেবি আছে, বেবিদেরকে ম্যানেজ করতেছি। বাট আমি আসলে কিছুই শেষ করতে পারি নাই। এই পর্যায়ে এসে আমি দেখলাম আমি আসলে ওই 2-1টা সার্টিফিকেট ছাড়া আমি আসলে কিচ্ছুই করতে পারি নাই। তো এটার পিছনে আমার নিজের কোনো প্রবলেম থাকতে পারে। আমার মনে হয় আমি এডিএইচডি তে আক্রান্ত। আমার বাচ্চাও কিছুটা একটু এডিএইচডি আছে। এটা আমার এখন নিজে যখন বাচ্চাকে নিয়ে পড়তে গেলাম, তখন নিজে, আমি লাইফ সায়েন্স স্টুডেন্ট, তো আমি সেখান থেকে আমি একটু রিলেট করতে পারছি জিনিসগুলো। তো আমার মনে হয় আমি এডিএইচডি তে আক্রান্ত। আমি অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে একটা কাজ করতে পারি না। আমি কোনো একটা কিছু, আপনার লেকচার আমি প্রচুর মিস করেছি, আমি অনেক কিছু শুনতে পাইনি, কিন্তু আমি সুন্দর করে কানে হেডফোন লাগিয়ে রাখছি, তো আমি অনেক কিছু আমি শুনতে পাইনি। আমার যে কোনো একটা লেকচার বা যে কোনো একটা ডেলিভারি আমার অনেকবার দেখতে হয় সেটা শুনতে।
মানে প্রচুর আমি স্লিপ করে ফেলছি, অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছে, বা পড়তে বসছি আমি বই খাতা সব গুছিয়ে আমি আরেক কাজে চলে যাচ্ছি। এরকম খুব হয়, যেটা আমি খুব এফার্ট দিচ্ছি যে আমি এটা করব না, বাট হয়ে যাচ্ছে। আমি শাওয়ার নিতে গেলাম, আমি সবকিছু রেডি করলাম, আমি এখনই ঢুকবো, ঠিক ওই মুহূর্তে আমি আবার চলে গেছি আরেকটা কাজে। ডিস্ট্রাকশন হয় সারাক্ষণ। তো এই স্টেজে এসে লাইফে আমি ডিস্ট্রাকশনটা আমাকে খুব হ্যাম্পার করছে। যেমন বেবিকে আমি ট্রেন করতে পারছি না, তারপর আমার কিছু কাজ থাকে, সেগুলো আমি শেষ করতে পারছি না। এদিকে আমার পড়াশোনা দিকে এখনো আমার মন পড়ে আছে, আমি এখনো চেষ্টা করছি স্টাডিতে ফেরার। আহ আমার এই নিজের ভিতরের যে আমার টর্শনটা এদিক থেকে ওইদিকে টানা হেঁচড়ার কারণে আমি না নিজেকে সামলাতে পারছি, না আমি স্টাডিতে ব্যাক করতে পারছি, না আমার বেবকে আমি 100% দিতে পারছি। তো আমার মনে হচ্ছে আর কি এই জায়গায় একটু কাজ করলে হয়তো ভালো কিছু হতেও পারে ইন ফিউচার। অনেক বড় প্রশ্ন করছি, সরি। না, আপনার কোশ্চেনটা বড় না। আপনার আপনি যেটা হচ্ছে, আপনি তো নিজে একটা প্রবলেমের মধ্যে আছেন। এটা আমরা একটা উদাহরণ দিই সব সময়। যখন ধরেন এটা একটা কলম, হ্যাঁ, এই কলমটা যখন আমার চোখের সামনে আমি এভাবে ধরে রাখবো, আমি যে পাশেই মুখটা ফেরাই, কলমটা কিন্তু আমার সাথে সাথে মুভ করছে। কলমটা আমার সাথে সাথে মুভ করছে। তখন আমি আপনার লেখার দিকে তাকাচ্ছি, নামের দিকে, বুশরা জান্নাত, কিন্তু আমার চোখের সামনে কলম। আমি এখানে মেহরোজ আপা, এলা আপা, ফারজানা সিদ্দিকা আপা, কিন্তু চোখের সামনে কলম। সে এই যে চোখের সামনে কলমটা যতক্ষণ ধরে আছেন, আপনি যে কাজটাই করতে চান, আপনি বেবিদের নিয়ে করেন, কারোর সাথে গল্প করতে যান, ফ্রেন্ডশিপ হোক, হাজবেন্ডের সাথে হোক, যেটা হোক, আপনার চোখের সামনে কিন্তু কলম। এবং একই সাথে আপনি একটা এডিশনাল কাজ করেছেন, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। মানে আপনি নিজেকে নিজে এডিএইচডি আক্রান্ত হিসেবে দাবি করে ফেলছেন আর কি, নিজেকে নিজে, মানে এটাকে বলা হয় লেবেলিং করা আর কি। আপনি যখন নিজেকে লেবেলিং করবেন আমি এটাতে আক্রান্ত হবো, এটা আপনার ওটা হবে। এবং এটা মানে খুবই নর্মাল, মানে এটা হচ্ছে আসলে নিজেকে নিজে। এই কারণে আমরা সবসময় বলি, ইভেন শিশুদের ক্ষেত্রেও, আপনি আই ডোন্ট এডিএইচডি বা কিছু বলার আগে অনেক কাজ করতে হয়। প্রথমটা হচ্ছে, একটা শিশুকে এডিএইচডি বলার আগে ওই শিশুকে নিতে হয় একজন, হয়তো আপনি নিয়েছেন, কিন্তু আমি জাস্ট প্রসেসটা বলছি, অন্যরা আছে, অন্যরা উপকৃত হবে হয়তো। প্রথমে হচ্ছে শিশুটাকে নিয়ে যেতে হবে একজন স্পেশালাইজেশন কাছে, যারা শিশুদের নিয়ে কাজ করে এবং এডিএইচডি শিশুদের নিয়ে ওদেরকে নিয়ে কাজ করে, মানে হয়তো টিচিং প্রফেশন বা কোনো একটা। উনারা, ওই এক্সপার্টরা দেখে, উনারা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা দেখে, সময় নেয়। ওরা মেনলি শিশুর সাথে কথা বলে না, ওরা শিশুকে কাজ করতে দেয়, মানে কোন একটা খেলতে দেয়। এরপর ওনারা দেখার পর ওনাদের যদি মনে হয়, ইফ দে ফিল শিশুর এডিএইচডি আছে, তখন ওরা সেকেন্ড পার্ট করে শিশুকে একজন চাইল্ড সাইকোলজিস্টের কাছে পাঠায়। চাইল্ড সাইকোলজিস্ট ওই শিশুকে এরপর অবজার্ভ করে। অবজার্ভ করার পর চাইল্ড সাইকোলজিস্ট এডিএইচডি মানে কি, বেসিক্যালি নিউরো একটা ডিসঅর্ডার আছে। এডিএইচডি কিন্তু কোনো রোগ না, আপনি মেডিসিন খাওয়াইলেন ভালো হয়ে গেল ওরকম না। এডিএইচডি কে কন্ট্রোল রাখতে হয়, এবং এডিএইচডি শিশুরা কিন্তু জেনারেলি খুব শার্প হয়। ওরা লেখাপড়া অসম্ভব ভালো হয়, কারণ ওরা এটুক বুঝে, আমি যদি এই ক্লাস 40 মিনিট ক্লাস দেখে না, ওরা 40 মিনিট ক্লাসে কোনো মতে থাকতে পারে না। তো ওরা চেষ্টা করে 10 মিনিটের মধ্যে আমি পড়াটা দিই, আমি কোনো মতো অন্য কাজ করি। এবং এই বিদেশে যেটা হয়, এডিএইচডি শিশুদেরকে যেটা করে, ওরা ক্লাসরুম থেকে বের করে 15-20 মিনিট পরে খেলতে পাঠায় দেয়, অন্য কোনো একটা কাজে এনগেজ করে দেয়। তা আমাদের দেশে তো নামে আমরা ইনক্লুসিভ এডুকেশন, প্রসেস তো কিছু নেই। তো আমরা জোর করে শিশুটাকে বসায় রাখি 40 মিনিট, এবং সে ডিস্টার্ব করে পুরো ক্লাস। আচ্ছা, চাইল্ড সাইকোলজি যেটা করে, ওনাকে অবজার্ভ করে। অবজার্ভ করার পর উনি প্রসেস গুলো শেখায় প্যারেন্টসকে, আপনারা এটা এটা করেন, এটা করেন। উনি হাইলি এনার্জেটিক, অত টায়ার্ড হয় না সহজে, সুতরাং ওকে আপনারা এই প্রসেস গুলোতে রাখেন। এরপর প্রসেসে রাখার পর মাসে একবার একবার চাইল্ড সাইকোলজিস্টের কাছে গেলেন, অ্যাডভান্স অনুসারে করলেন। এরপর ধরেন দেখা গেল কি না, একদম আউট অফ কন্ট্রোল, কোনোভাবেই করা যাচ্ছে না। তখন চাইল্ড সাইকোলজিস্ট অনেক সময় বলে, আপনি এবার একজন সাইকিয়াট্রিস্ট বা নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট না, এবার আপনি একজন নিউরোলজিস্টের কাছে যাবেন, নট সাইকিয়াট্রিস্ট। এর ভুল হচ্ছে। এরপর নিউরোলজিস্টের কাছে যাওয়ার পর নিউরোলজিস্ট ওনাকে চেক করে, এরপর নিউরোলজিস্ট ওদের মতো ওরা কিছু মেডিসিন সাপ্লাই করে, কিন্তু ফর দ্য টাইম বিং ইটস নট লাইফ লং মেডিসিন। ওই মেডিসিন গুলো দেওয়ার পর এরপর শিশুকে নিয়ে এরপর থাকে। এবং এডিএইচডি কিউরেবল না, মানে এটা তো রোগ না যে কিউরেবল, এটা একটা নিউরো ডিসঅর্ডার, সিম্পল নিউরো ডিসঅর্ডার। এবং যেটা বলছিলাম, এটা এমন কোনো অ্যাকসেন্সে সিরিয়াস কিছু না, শিশুকালে সিরিয়াস, কেন অন্যকে ডিস্টার্ব করছে। কিন্তু এই শিশু যখন বড় হয়ে যায়, সে আর কাউকে ডিস্টার্ব করে না, শুধু এটা কোনো সিরিয়াস। তো আপনার এন্ড আমি প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে, আপনি নিজেকে ইউ লেভেলিং ইউরসেলফ, আমার এডিএইচডি আছে, আমার এডিএইচডি আছে এই জন্য আমি এগুলো করছি, আমার এডিএইচডি আছে এই জন্য আমি এগুলো করছি। দিস ইজ কল্ড দ্য লেভেলিং। আপনি আপনাকে লেভেলিং করলে নিজেকে নিজে আপনি কিল করতেছেন, নিজেকে নিজে আপনার ব্রেনকে আপনি খোরাক দিচ্ছেন। আর লিমিটিং বিলিফ তো আমাদের সবার মধ্যে আছে, এটা আমি পারবো না, আমি হব না, একচুয়ালি আমাকে দিয়ে হচ্ছে না, আমার এটা আছে ওটা আছে। ইমপ্রুভিং এরিয়া, আমার আমার বাদ দেন, আমি সাজ্জাদ হাসান তো ছোটখাটো মানুষ, ধরেন একদম টপ লেভেলেরও যারা
ওইসব নিয়ে কাজ করে, ওনাদেরও ইমপ্রুভমেন্ট এরিয়া আছে। ইমপ্রুভমেন্ট এরিয়া হচ্ছে নেভার এন্ডিং একটা হিউম্যানের। আপনি যতদিন বাঁচবেন মরার আগের দিন পর্যন্ত আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, কিন্তু তাই বলে নিজেকে লেভেলিং করে লিমিটিং বিলিফ দিয়ে এগুলো নিয়ে আপনার হবে না। আপনার এন্ডে ধরেন এলাপার ক্ষেত্রে আমি বলছিলাম কি উনাকে একটু একটা এক্সাম দিতে, ডিআইএসসি। ওই এক্সামটা দিয়ে আমার ধারণা ওনার টপ স্কোর আসবে এস। এস আসার পরে ওইখানকার অনুসারে দরকার হলে একটা পেইড এক্সাম দিবে, পেইড এক্সাম দিয়ে উনি কি করতে হবে এবং ওই অনুসারে ওনাকে একটু প্রসেসে, উনারটা ডিফারেন্ট প্রসেস। আপনার ক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে আপনি একজন কাউন্সিলরের কাছে যান। আপনি একজন কাউন্সিলরের কাছে যান। কাউন্সিলর কাছে যাওয়ার অর্থ পাগল টাগল না, কাউন্সিলর কাছে যাওয়ার হচ্ছে স্ট্রেস রিলিফ। আপনি যে কথাগুলো আমাকে বলতে চাচ্ছেন, আপনি এখানে কথা বললেন মাত্র 2 মিনিটে, ধরেন 2 মিনিট। 2 মিনিট কথা আপনার ভেতরের সেই চাপা, কি বলবেন, পাচা ইমোশন বলেন বা আপনার যে ক্ষোভটা বলেন, ক্ষোভ তো বলা যায় না, আপনার মধ্যে আসলে একটা দুঃখবোধ কাজ করছে, আপনার মধ্যে যে আতঙ্ক কাজ করছে, নিজের মধ্যে নিজেকে ছোট ফিল হচ্ছে, এই জিনিসগুলো আপনার আস্তে আস্তে চলে যাবে। আপনার ম্যাক্সিমাম 2টা থেকে 3টা সেশন লাগবে। আই ডোন্ট নো আপনার বাসা কোথায়। বাসার আশেপাশে কোথাও একজন কাউন্সিলিং যারা করে ওরকম কারো কাছে যদি যান, কিছু পয়সা খরচ হলেও ইট উইল হেল্পফুল রেদার দেন জয়নিং দ্য ট্রেনিং। ট্রেনিং থেকে এটা আপনাকে অনেক বেশি হেল্প করে। ইনিশিয়ালি আপনি আপনার নিজের এই যে নিজের যে প্রবলেমটা, প্রবলেম বলতে নিজেকে নিজেকে আমি এডিএইচডি আছে, এই আছে সে আছে, আমি মনে রাখতে পারি না, এত ধরনের যে লেভেলিং করছেন না, আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে ওটাতে বেরোতে হবে। ওটার থেকে বের হয়ে আপনি এরপর আবার এরপর আপনি ট্রেনিং করেন, নিজেকে সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করেন। কিন্তু প্রথমে আমাকে যদি বলেন আপনার ভয়েস থেকে, আমি শুধু একটাই পেয়েছি, আমি ক্লাস রেকর্ডিংটা দিব। ক্লাস রেকর্ডিং এলাপাকেও বলবো আপনি আপনি যে কথাগুলো বলছেন আপনি একটু পুরোটা শুনবেন। আর বুশরা আপা আপনাকেও বলবো আপনি যে কথাগুলো বলেছেন আপনি একটু নিজে পুরোটা শুনবেন। নিজে শুনলে আপনারা তখন কানেই হিট করবে কোন কথাগুলো নেগেটিভ, এবং নেগেটিভ ওয়ার্ড গুলোকে আপনাকে রিমুভ করতে হবে কথা বলার সময়। এটাকে বলা হয় সেলফ টক। হ্যাঁ, এই সেলফ টক গুলো আপনাকে যখন রিমুভ করবেন আপনি তখন ইনশাল্লাহ পার হয়ে যাবেন। আপনাকে ওটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তবে ইনিশিয়ালি আমি আবার বলবো অ্যাটলিস্ট 2টা বা 3টা সেশন করেন, ইউল ফিল গুড। আপনি যথেষ্ট ভালো ফিল করবেন। আপনার ওরকম আমার মনে হয়, কারণ আপনি যে কথাগুলো বলছেন কোনোখানে আমার মনে হয় না আপনার অনেক প্রবলেম হয়ে গেছে বা কিছু একটা। ঠিক আছে আপু, তাহলে এখানে জান্নাতুল ফেরদৌস বলছে বুশরা আপাকে ইনবক্স করার জন্য। এখানে বেটার হচ্ছে কি আপনারা এই বুশরা আপা ওনার ফোন নাম্বারটা আপাকে দিয়ে দিতে পারেন যে কোনোখানে। এখানে একটা অপশন আছে এভরিওয়ান চ্যাটে না দিয়ে ইন্ডিভিজুয়াল চ্যাটে অপশন করা যায়। একটা আপনি চ্যাট অপশনে গেলে দেখবেন একটা নিউ চ্যাট, ওইখানে শুধু আপনি জান্নাতুল ফেরদৌস আপাকে হয়তো ফোন নাম্বারটা দিতে পারেন, বা জান্নাতুল ফেরদৌস আপা আপনার ফোন নাম্বারটা বিউশরা আপাকে দিতে পারেন। দিলে আপনারা, আপনি কি আপাকে ইয়ে করেন জান্নাতুল ফেরদৌস, আপনি কি কাউন্সেলিং এ আছেন? আচ্ছা, উনি কাউন্সেলিং আছে, তো উনার সাথে আপনি কথা বলতে পারেন, ইউল ফিল গুড। আপনি এইটুকু বলতে পারি আপনার ভালো লাগবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আজকে এইটুকু ক্লোজ করি, 11টা 20 বাজে, একটু ঘুমাবো। ইনশাল্লাহ আসসালামু আলাইকুম, দেখা হবে। থ্যাংক ইউ জি, ভেরি মাচ। থ্যাংক ইউ সো আল্লাহ মাচ। হাফেজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। السلام عليكم.